আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমাদের ডাক্তারের আড্ডা অনুষ্ঠানটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা এর আগের লাইভগুলোতে যারা যারা যুক্ত ছিলাম, এওয়াই আরিফ ভাই, আফজালুল ইসলাম ভাই, আলতাফ হুসাইন ভাই, এছাড়াও আমাদের সাথে আজকে আরেকজন নতুন অতিথি যুক্ত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখে ওনাকে চিনতে পারছেন, আমাদের ডাক্তার আশরাফুল হক স্যার। তো ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে যে আমাদের লাইভটি আপনারা আপনাদের নিজস্ব টাইমলাইনে যদি শেয়ার করে দেন, তাহলে আরো অনেক দর্শক, আরো অনেক ডাক্তার বন্ধুরা আমাদের লাইভটি দেখতে পাবেন, অনেক বেশি মানুষ রিচ করবে। আমরা আজকের যে লাইভটি আমরা আগেই বলেছিলাম যে সপ্তাহে একদিন করে লাইভ করার একটা প্ল্যান ছিল। তো গত লাইভের পরে আমাদের আরেকটা একই বিষয়ে লাইভ ডিমান্ড হওয়ায় অনেকে আমাদের কাছে অনুরোধ করেছেন যে আরেকটা লাইভ করা যায় কিনা। সেই জায়গা থেকে আমরা আরেকটি লাইভ করার চিন্তা ভাবনা করেছি। আর আমাদের গত অনুষ্ঠানে আমাদের সাথে আশরাফুল হক স্যার যুক্ত হওয়ার কথা ছিলেন, কারিগরি কারণে উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আজকে আমরা ওনাকে যুক্ত করতে পেরেছি, আপনাদের সামনে আনতে পেরেছি, এবং উনিও আমাদের সাথে আলোচনা করবেন আজকে। তো এই পর্যায়ে আমি গত সপ্তাহের যেখানে আলোচনাটা শেষ হয়েছে সেখান থেকে আলতাফ ভাইকে আলোচনাটা শুরু করার জন্য বলছি। আলতাফ ভাইয়ের আলোচনার গ্যাপে গ্যাপে আমরা আবার যে আমাদের অন্যান্য অতিথিদেরকে কানেক্ট করব। তো এই পর্যায়ে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি আলতাফ হোসেন ভাইকে। একটু মনে করে দিই, গত প্রোগ্রামে আমরা যে ক্যালকুলেটর কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের উল্লেখ করা দরকার। ক্যালকুলেটর কার্ভের কিন্তু আজকে দ্বিতীয় প্রোগ্রাম। হ্যাঁ, ক্যালকুলেটর কার্ভের উপরে ডিমান্ড হওয়াতে এবং ক্যালকুলেটর কার্ভ আমরা শেষ না করাতে আজকে ক্যালকুলেটর কার্ভের উপরে আমরা আলোচনা করছি। এবং আমাদের এই আজকের আলোচনায় কিন্তু আলতাফ ভাই তিনি তার যে আলোচনাটা শুরু করেছিলেন শেষ করতে পারেননি, সেটা সমাপ্ত করবেন। পাশাপাশি আশরাফ স্যার তিনি আছেন, তিনি আলোচনা করবেন। তো লাস্ট যে কথাটা হয়েছিল, আলতাফ ভাইকে আমি একটু স্মরণ করে দিই যে আপনি ক্যালকুলেটর কার্ভের ডিগনিফাইড এবং সোশ্যাল পজিশনিং কনসার্ন এই বিষয়টার উপরে কিন্তু আপনি আলোচনাটা চালাচ্ছিলেন এবং আপনি বলছিলেন যে একটা মানুষ ধনী হলে ক্যালকুলেটর কার্ভে কেমন আচরণ করবে, গরিব হলে এই রূপবিকের এই জায়গা থেকে কেমন আচরণ করবে। ঠিক ওই জায়গাতে গিয়ে কিন্তু আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। তো আমি আশা করবো আপনি ওখান থেকে আলতাফ ভাই আলোচনাটা শুরু করুন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল দর্শক বন্ধু যারা আমাদের সঙ্গে আছেন এবং আজকের অনুষ্ঠানে যে ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। গত দিনের ক্যালকুলেটর কার্ভটা কমপ্লিটভাবে আলোচনা করা সম্ভব হয়নি। আলোচনাটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছিল। দীর্ঘ হলে শোনার ধৈর্য হারায়, অনেক সময় সময়েরও অভাব থাকে, যার জন্যে লাইভ অনুষ্ঠানটা খুব বড় করা সম্ভব হয়নি। তো ক্যালকুলেটর কার্ভের কিছুটা অংশ এর আগের দিন আলোচনা হয়ে গেছে, সেই আলোচনাগুলো আর আজকে করব না। আজকে পরের অংশটা এর সঙ্গে যুক্ত করে শর্টকাটের মধ্যে কিভাবে বোধগম্য করা যায় সেটা চেষ্টা করছি। ক্যালকুলেটর কার্ভের প্রতিটা ব্যক্তি তার নিজস্বতা বা নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে সেটা তো আমরা গতদিন আলোচনা করেছি, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ডিগনিফাইড একজন ডিগনিফাইড ব্যক্তি সে কেমন স্টাইলে জীবনযাপন করে সে সম্বন্ধে যথেষ্ট আলোচনা গত আলোচনাতে হয়েছে। একটু মাইকটা থেকে একটু দূরে নিয়ে তাহলে আমার মনে হয় একটা শব্দটা হবে। আচ্ছা আচ্ছা। তো ক্যালকুলেটর কার্ভের ব্যক্তি
এরা তো খুবই শান্ত, নম্র, ভদ্র এবং গম্ভীর রাশভারী হয়। এরকম একজন ব্যক্তি যে কিনা অত্যন্ত ভীতু, একজন রাশভারী সম্মানীয় ব্যক্তি, সে সবসময় খুব অত্যন্ত সাবধানের সঙ্গে সংযতভাবে জীবনযাপন করে। সে আজীবনই হচ্ছে ভীতু প্রকৃতির মানুষ। সে কিসের ভয় পায় এত? তার নিরাপত্তাহীনতার ভয়, দু রকমের ভয় ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তির মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। মূলত দু রকমের ভয়। একটা হচ্ছে জীবনহানির ভয়, অর্থাৎ মারা যাবার ভয় পায়। আর একটা হচ্ছে সম্মানহানির ভয় পায়, মর্যাদাহানির ভয় পায়। তো সম্মান যাতে না হানি হয়, সে যাতে মারা না যায়, তার জন্য সবসময় সে ওয়েলথ অবস্থায় বর্তমান থাকতে চায়। ওয়েলথ অবস্থা হচ্ছে তার ধনসম্পদ, স্বাস্থ্য, আত্মীয় স্বজন, তার পরিবারে যে লোকজনগুলো থাকে, যাদের মাঝে সে নিজেকে নিরাপদ মনে করে, তারা হচ্ছে তার ওয়েলথ। এমনকি তার স্বাস্থ্য, মানে সৌন্দর্যটাও হচ্ছে তার ওয়েলথ। এগুলোকে সে হারাতে চায় না। এই জন্যে এখানে যে রুব্রিকগুলো রয়েছে, সেই রুব্রিকগুলো হচ্ছে কসাস, ডিগনিফাইড, সোশ্যাল পজিশন, কনসার্ন অ্যাবাউট, ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। এই যে ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক, এই রুব্রিকটা প্রায়ই ব্যবহৃত হয়, অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক এই রুব্রিকটা ব্যবহার হবার উপযুক্ত জায়গা হচ্ছে যখন কোনো মানুষ কাজ পাগলা হয়ে থাকে, অত্যন্ত কাজ পাগলা হয়ে থাকে, অর্থাৎ কাজ ছাড়া সে থাকতেই পারে না। যখন তাকে সকলে কাজ পাগলা বলে মনে করে, কাজ ছাড়া থাকতেই পারবে না, কাজ পাগলা, তার কাজ চাই, সবসময় কাজ চাই, তখন ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্কটা ব্যবহার করা হয়। মানে একটা যে লেভেল, একটা সীমা, নির্দিষ্ট সীমা, স্বাভাবিক আচার ব্যবহারের যে সীমা, সেই সীমাকে যখন লঙ্ঘন করা হয়, অতিক্রম করা হয়, তখন সেটাকে রুব্রিক হিসেবে ব্যবহার করা হয়। বিজি ফ্রুটলেসলি, অকারণে কাজের মধ্যেও সে ব্যস্ত থাকে, সর্বদাই অকারণে কাজের মধ্যে ব্যস্ত থাকে। ইরিটেবিলিটি আইডিয়াল হোয়াইল, বেকার বসে থাকা অবস্থায় সে খিটখিটিপনা হয়ে যায়, বেকার বসে থাকতে পারে না। স্যাডনেস আইডিয়াল হোয়াইল, সে তার খুব মন খারাপ হয়ে যায়, খুব দুঃখী হয়ে যায় যখন সে কাজ ছাড়া থাকে। অ্যাক্টিভিটি ডিজায়ার, এ সম্বন্ধে তো এর আগের দিন ডিটেলস আলোচনা হয়নি। অ্যাক্টিভিটি ডিজায়ার হচ্ছে যে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, প্রাপ্ত করার উদ্দেশ্যে, অর্জন করার উদ্দেশ্যে অথবা আনন্দ পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছুতে ব্যস্ত থাকাকে বলা হয় অ্যাক্টিভিটি। তা সে এরকম কোনো মানে প্রাপ্ত করার জন্য সে কোনো কাজের মধ্যে, সে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে সর্বদাই, এবং সেটা সে পছন্দ করে। এক্সারশন ফিজিক্যাল অ্যামেল, দৈহিকভাবে পরিশ্রম করলেও সে ভালো থাকে। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তিরা হচ্ছে আজীবনের ভীতু এবং দৈহিক দিক থেকে দুর্বল, ফলে তারা দৈহিকভাবে খুব পরিশ্রমের কাজ করতে পারে না। এরা মানসিকভাবে যে মেন্টাল এক্সারশনগুলো এরা ভালো করতে পারে। এই ব্যক্তি সর্বদা ওয়েলথ স্টেটে থাকতে চায়। তার ওয়েলথগুলো হলো সুস্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্য। একজন মানুষকে স্বাচ্ছন্দ্য থাকতে হলে তাকে সুস্বাস্থ্য ও সম্পদের অধিকারী হতে হবে। অলস ব্যক্তি কখনোই এই দুটি জিনিসের অধিকারী হতে পারে না। এর থেকে বোঝা যায় যে এই ব্যক্তি অত্যন্ত পরিশ্রমী, কিন্তু দৈহিকভাবে খুব ভারী কাজকর্মগুলো ক্যালকিরিয়া কার্ভ করতে পারে না। ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তি এত বেশি পরিশ্রম করে কেন? তার এত বেশি পরিশ্রম করার কারণ কি? কেন এত বেশি পরিশ্রম করার দরকার হয়? এত বেশি পরিশ্রম করে যেটা অন্যদের চোখে ধরা পড়ে যায়।
অন্যদের চোখে ধরা পড়ে যায় যে তার অনেকেই, আমাদের পাড়াগ্রামে অনেকেই বলে যে অমুকজনের অমাবস্যা কামাই নেই, অমাবস্যা কামাই নেই অমুকজনের। অমাবস্যাই বা কি, আর আহ, মেঘলা বাদল দিনই বা কি, ও প্রতিটা দিনেই কাজে ওকে যেতেই হবে। ঘরে বসে থাকলে ওর যেন গা কুটকুট করে, এতটাই বেশি পরিশ্রম করে। কেন এত বেশি পরিশ্রম করে? কারণ তার মধ্যে একটি ভয় কাজ করে। ভয়টি হলো, লোকজনে তার খারাপ পরিস্থিতি দেখে, দুর্বলতা দেখে, দারিদ্রতা দেখে হাসি তামাশা করবে, হাসাহাসি করবে, হাস্যের পাত্র বানাবে, সমালোচনা করবে, নেগেটিভ কথা বলবে। নেতিবাচক কোনো সমালোচনা এরা পছন্দ করে না। তো এই সমস্ত আচরণগুলো সাধারণ লোকজন যদি করে, তাতে ক্যালকিরা কার্ভের কি আসে বা সামনের লোকজনের কি আসে? সামনের লোকজনের খুব বেশি লোকজন নেই যাদের গায়ে বাঁধে সমালোচনা। তো ক্যালকিরিয়া কার্ভের ভীষণভাবে গায়ে বাঁধে। কেন না, সে নিজেকে একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি মনে করে, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি মনে করে। সে নিজে গম্ভীর, খুব বেশি লোকজনের সঙ্গে সে মেশে না, বাইরে খুব বেশি লোকজনের সঙ্গে সে মেশে না। সে সর্বদাই তার নিরাপদ আশ্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, যেখানে থাকলে বাইরে থেকে কোনো বাজে কথার মুখোমুখি হতে হবে না, বাজে মতামতের মুখোমুখি হতে হবে না, বাজে আচরণের মুখোমুখি হতে হবে না। যারা তাকে সম্মান করে, ভালোবাসে, এরকম গুটিগত লোকজনের মধ্যে বা পরিবারের লোকজনের মধ্যে সে সবসময় অবস্থান করতে পছন্দ করে। সোশ্যাল পজিশনের ক্ষতি করবে তার ওই হাসাহাসি, দারিদ্রতা, দুর্বলতা, এইগুলো, যার জন্যে সে বাইরের লোকজনের সঙ্গে খুব একটা বেশি মেশামেশি করতে চায় না। আসলে সে হচ্ছে খুব মানে এমন একজন ব্যক্তি যে অতি ছোট ছোট কোনো সমস্যা আসলেও সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে সমস্যার সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা বোধ করে না, আত্মবিশ্বাসের এতটা অভাব, যার জন্য সে সর্বদাই অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে, অন্যদের উপর নির্ভরশীল হয়ে থাকে। সে এত বেশি পরিশ্রম করে শুধুমাত্র তার ওই আত্মমর্যাদাকে লালন করার জন্য। ডিলুশন, ওয়েলথ অফ ফিয়ার, পভার্টি অফ ফিয়ার, লাফড অ্যাট অ্যান্ড মকড অ্যাট বিং ফেয়ার অপিনিয়ন অফ আদার্স। এখানে এই যে আপনার পভার্টি, পভার্টি বলে যে শব্দটা রয়েছে, এটাকে একটু বোঝা দরকার। এখানে আরো অনেকগুলো মেডিসিন রয়েছে, সেগুলোর প্রতি অনুভূতিটা নিয়ে আসতে একটু সুবিধা হয়। পভার্টি, যার বাংলা অর্থ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা এর ব্যাখ্যাটা হচ্ছে কি, যে গুণগত মান অথবা পরিমাণে, গুণগত মান অথবা পরিমাণে ক্রমশ কমতে থাকা, কমে যেতে থাকা বা নিচের দিকে নেমে যাওয়া অবস্থাকে বলা হয় পভার্টি বা দারিদ্রতা। অর্থাৎ ব্যক্তি এখনো পর্যন্ত সম্পদশালী আছে, সম্পদের অধিকারী আছে, গুণগত মান তার মধ্যে যথেষ্ট রয়েছে, তার যা চাহিদা সেটা তার কাছে যথেষ্ট পরিমাণে হয়েছে। হতে পারে সেটা রূপ, চেহারা, সম্পদ, লোকবল, টাকা পয়সা, শরীরের শক্তি ক্ষমতা ইত্যাদি সবকিছু তার মধ্যে যথেষ্ট এখনো রয়েছে। কিন্তু সেই সম্পদের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে পারে। কেন কমে যেতে পারে? না, বর্তমান যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে তার এই জিনিসগুলো কমে যেতে পারে, এই ভয়টা পায়। সুনির্দিষ্ট করে এখানে বলে যে এই ভয়টা সে পায়, এটাকেই বলা হচ্ছে ফিয়ার অফ পভার্টি। এই ফিয়ার অফ পভার্টিটা
ক্যালকিরিয়া কার্ভের মধ্যে যথেষ্ট রয়েছে, তার জন্য সে সবসময় আতঙ্কিত ভাবে থাকে। সে সর্বদাই নিজের ভালো অবস্থার প্রভাব অন্যদের উপর ফেলতে চায়, সর্বদাই ভালো অবস্থার প্রভাব অন্যদের উপর ফেলতে চায়। তার জন্য ভালো অবস্থার প্রতিচ্ছবিকে বাড়িয়ে বাড়িয়ে প্রতিফলিত করে, যেটাকে বয়েস্টার বলা হয়, যাহাতে অন্যরা তার প্রতি আকর্ষিত হয়। অর্থাৎ ব্যক্তি তার ভালো অবস্থাকে দেখাতে চায় এবং দুর্বলতাকে বা খারাপ অবস্থাকে দেখাতে চায় না, কারণ তার ভয় আছে লোকজনে তাকে নিয়ে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে। অতএব ব্যক্তি সর্বদাই সম্মান চায়, মর্যাদা চায়, গুরুত্ব চায়। বয়েস্টার magnetized desire to be fair, laughed at and mocked at, being pompous, important, sensitive to criticism. এই ম্যাগনেটাইজড ডিজায়ার এটা কিভাবে করা যায়? আচার ব্যবহার, পোশাক আশাক, সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহার ইত্যাদির মাধ্যমে সে অন্যদের উপরে প্রভাবিত করতে চায়, অন্যদেরকে প্রভাবিত করতে চায়। এটা হচ্ছে ম্যাগনেটাইজ করার মাধ্যম। এগুলো নিজের সম্বন্ধে উচ্চ মর্যাদার ছাপ এবং ইম্পর্টেন্টের ছাপ অন্যদের মনে ফেলার জন্য এই ব্যক্তি নানান রকম বিষয়ের রেফারেন্স দিতে পারে। যেমন সে এরকম বলতে পারে যে আমি অমুক বংশের বউ, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক বংশের মেয়ে, আমি অমুক অমুক জনের ছেলে, আমি অমুক জনের অমুক, এইরকম সে রেফারেন্স দিতে পারে। এইগুলো কেন বলে? এগুলো বলার মানে হচ্ছে যে তার যে গুরুত্ব, পম্পাস, ইম্পর্টেন্ট, সে তার প্রভাবটা যেন সামনের লোকজনের উপরে পড়ে, বা এই কথাবার্তা মানে এই রেফারেন্সের মাধ্যমে সামনের লোকগুলো যেন তার প্রতি আকর্ষিত হয়। এজন্য এই সমস্ত মাধ্যমগুলো সে ব্যবহার করে। এখন সংক্ষিপ্ত আকারে এই চিত্রটা, ক্যালকিরিয়া কার্ভের চিত্রটা বলতে গেলে বলা যায় যে একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি যে তার উচ্চ মর্যাদাকে টিকিয়ে রাখতে অত্যন্ত পরিশ্রম করে এবং বেকার বসে থাকতে চায় না। তার বেকার বসে থাকতে ভালো লাগে না। বেকার বসে থাকলে কি হয়? ইরিটেবিলিটি হয়। ইরিটেবিলিটি কাকে বলে? ইরিটেবিলিটি হচ্ছে যে খিটখিটিপনা করা, বকবক বকবক করা। যে পরিস্থিতি তার ভালো লাগে না তখন সেই পরিস্থিতিতে সে বকবক বকবক করে। অতিরিক্ত বকা দেওয়া, উল্টো পাল্টা বলা, বকবক বকবক করা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইরিটেবিলিটি। তখন ক্যালকিরিয়া কার্ভ ভালো লাগে না, সে ওরকম করে। হাস্যের পাত্র হওয়ার ভয় তাকে পরিশ্রম করতে বাধ্য করে। সামাজিক সচেতনতা তাকে ব্যস্ত থাকতে বাধ্য করে। অলসভাবে বসে থাকলে সামাজিক অবস্থা নিচে নেমে যাবে। লোকে ভাববে যে ক্যালকিরিয়া কার্ভ অসুস্থ হয়ে পড়েছে, একদিন তো খুব ফুটানি ছিল। নানান রকমের নেগেটিভ কথাবার্তা বলতে হয়। এসব কথাবার্তাগুলো ক্যালকিরিয়া কার্ভের একদমই ভালো লাগে না, যার জন্য সে সব সময় সচেতন থাকে। সমাজের পজিশনের প্রতি তার সর্বদাই সচেতন থাকে সে, এবং সেটাকে মানে বর্তমান স্ট্যাটাসকে মেনটেন করার জন্য সে সর্বদাই চেষ্টা চালিয়ে যায়। আচ্ছা, ক্যালকিরিয়া কার্ভের মধ্যে তো দুটো জিনিস আমরা বলেছি, একটা হচ্ছে অত্যন্ত ভয় ভীতি, আর একটা হলো যে সম্মানীয় ব্যক্তি। তা ভয় ভীতির দিকটা আমরা একটু দেখে নিই। এতক্ষণ তো সম্মানের দিকটা বলা হলো, ভালো দিকটা বলা হলো, এবার খারাপ দিকটার মধ্যে তার কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিই। সে অত্যন্ত ভীতু এবং নিরাপত্তাহীনতায় ভোগে। সে সর্বদাই অর্থ, সম্পদ, লোকবল, সুস্বাস্থ্য ইত্যাদি নিরাপত্তার প্রাচীরের বেষ্টনীতে পুরোপুরি নিরাপদে থাকতে চায়। সে অত্যন্ত সাবধানী এবং ভীতু।
দারিদ্রতার খারাপ পরিস্থিতি, অসুস্থতা ইত্যাদি বাইরের শত্রু যেন তার নিরাপত্তার প্রাচীরের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য সদাই সজাগ থাকে এবং অর্থ উপার্জন করতে পারে এমন ব্যক্তি ও নিজেকে কখনোই অলসভাবে থাকতে অনুমোদন দেবেই না। তার মধ্যে যে ভয়গুলো বর্তমান থাকে সেগুলো হচ্ছে fear observed of her condition being fair poverty of frightened easily blood at sight of ব্লাডের ব্যাপারটা তো গতদিনকে বলা হয়েছে। fear operation of each horrible things sad stories affects her profoundly sensitive cruelties when hearing of starting prick of a needle at the fair suffering of fair consumption হচ্ছে যক্ষা, ক্ষয় ধাতু, ক্ষয় রোগ, অর্থাৎ ক্ষয় ক্ষয় হচ্ছে যে সম্পদগুলো ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হওয়া। ফেয়ার কন্টাজিয়ন, সংক্রামক রোগের ভয়। এই সমস্ত কিছুর পিছনে ভয় থাকে দুটো, এক হচ্ছে যে সে মারা যাবে, আর একটা হচ্ছে যে তার মর্যাদা নষ্ট হবে। এই দুটো ভয়ের মধ্যে দিয়ে ক্যালকিরিয়া কার্ভের জীবন আজীবন পরিচালিত হয়। ফেয়ার এভরিথিং কনস্ট্যান্ট অফ, ফেয়ার এভরিথিং, ফেয়ার এভরিথিং কনস্ট্যান্ট অফ, এভরিথিং কি? এভরিথিং হচ্ছে দ্যাট রিলেটেড ম্যাটার্স বা দ্যাট রিলেটেড থিংস। এভরিথিংটাকে একটু ভালো করে বুঝতে হবে এখানে। আর ফেয়ার, কন্টিনিউ এগুলো তো আমরা বুঝি, একটানা চলতে থাকে যে ভয়, কিন্তু এভরিথিং বলতে কি বোঝাবো? এভরিথিং বলতে দ্যাট রিলেটেড থিংস অর দ্যাট রিলেটেড ম্যাটার্স। অর্থাৎ এটাকে সহজভাবে বোঝাতে গেলে বলা যায় যে একজন আত্মীয় এসছে বাড়িতে, তো ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বললো যে আত্মীয় এসছে, এনার জন্য এভরিথিং কিনে নিয়ে এসো, খেতে দিতে হবে। তো ব্যাগটা নিয়ে বাজারে আসলো, এসে মাছ, মাংস, ডিম, শাক, সবজি, ইট, বালি, খোয়া, পাথর, সিমেন্ট সব কিছু কিনে নিয়ে বাড়ি গেল। গিয়ে ব্যাগটা দিচ্ছে। তাহলে এখানে কি এভরিথিং হলো? এখানে কিন্তু এভরিথিং হলো না। কেন না? দ্যাট রিলেটেড থিংস অর দ্যাট রিলেটেড ম্যাটার হতে হবে, তবেই হবে এভরিথিং। এখানে আত্মীয় এসেছে, আত্মীয়কে খেতে দেওয়ার জন্য যা যা ওই সম্পর্কীয় জিনিস, সেইগুলো হচ্ছে এভরিথিং। অতএব মাছ, মাংস, ডিম, দুধ, শাক, আনাজপত্র ইত্যাদি এইগুলো হচ্ছে ওই সম্পর্কীয় জিনিসপত্র, এখানে ওইগুলো প্রয়োজন, এগুলো হচ্ছে এখানে এভরিথিং। এখানে ওই ইট, পাথর, খোয়া, সিমেন্ট, বালি সব কিনে নিয়ে গিয়ে দিলাম আত্মীয় এসছে বলে, এটা এভরিথিং নয়। এনিথিং মানে হচ্ছে সবকিছু, যা কিছু হতে পারে। সে এনিথিং বলেনি, সে বলেছে এভরিথিং কিনে নিয়ে আসতে, এটা হচ্ছে এভরিথিং। তো ক্যালকিরিয়া কার্ভের মধ্যে এমন মানে ওই মান সম্মান চলে যায়, অথবা মারা যেতে পারি, বা লোকে হাসাহাসি করবে, এই সম্পর্কীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়ের ওপর ও কনস্ট্যান্ট ভয় পায়, কনস্ট্যান্ট ভয় পায়, অবিরাম ভয় পায়। ফেয়ার, ফেয়ার অফ ফলিং, ফেয়ার অফ ফলিং, ফলিং করে কারা? কারা পড়ে যায়? যে উপরে থাকে সে পড়ে যেতে পারে, বা যে দাঁড়িয়ে থাকে সে পড়ে যেতে পারে। তা উপরে থাকতে গেলে তো একটা অ্যাবিলিটি চাই, একটা সক্ষমতা চাই। তা সক্ষমতা যখন হারাবে সে তখন পড়ে যেতে পারে। যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা মানে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ অ্যাবিলিটি চাই, সক্ষমতা থাকা চাই। তা সক্ষমতা যখন হারিয়ে যাবে তখন সে পড়ে যাবে। এই পড়ে যেতে ওরা ভয় পায়। এই সমস্ত কিছু ভয়ের পিছনে কিন্তু একটাই জিনিস, ফিয়ার ডাউনওয়ার্ড মোশন অফ, ডাউনওয়ার্ড মোশন। অর্থাৎ ডাউনওয়ার্ড মোশন মানে হচ্ছে কি, একটা জিনিস যেটা উপর থেকে কনস্ট্যান্ট নিচের দিকে চলে আসছে, হঠাৎ ধাপ করে পড়লো, এটা নয়।
কোনো একটা জিনিস যেটা ধীরে 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 অনেকটা সময় নিয়ে নিচের দিকে আসছে, নিচের দিকে নেমে আসছে, তো নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসছে, এইরকম, এটাকে বলা হয় ডাউনওয়ার্ড মোশন। তা কোনো একটা পরিস্থিতিতে যখন তার বর্তমান অবস্থা ডাউনের দিকে যায় তখন সে ভয় পেয়ে যায়। ফিয়ার নাইট, নাইট মানে এর আগে একবার আলোচনা হয়েছে যে নাইট হচ্ছে তার সক্ষমতা কমে যাওয়া, এক কথায় বললাম যে সক্ষমতা কমে যাওয়া। ফিয়ার স্টারভিং, হ্যাঁ, খেতে অভুক্ত, অভুক্ত থাকার ভয়, সে খেতে পাবে না, অভুক্ত থাকার ভয়। ফিয়ার ক্রুয়েলটিস ফ্রম রিপোর্ট অফ ফেয়ার জব টু লস হিজ লিউক্রেটিভ, যেখান থেকে অনেক অর্থ আসছে, অনেক টাকা আসছে, সেই জবটা হারানোর ওর ভয়। কেননা সেই জব যদি হারিয়ে যায় তাহলে তো তার বর্তমান স্ট্যাটাসটাকে আর মেনটেন করতে পারবে না। ডিলিউশন, কনফিউশন, আদার্স উইল অবজার্ভ, যেন তাকে মানে এটা একটা ডিলিউশন, জাস্ট এইরকম একটা পরিস্থিতিতে তার মনের মধ্যে একটা ভ্রান্ত ভয় ঢুকে যায় যে সে মনে করে যে তার এই বর্তমান খারাপ পরিস্থিতিটা, মানে মানসিক যে খারাপ পরিস্থিতিটা, সেটা হয়তো অন্যরা লক্ষ্য করবে, অন্যদের প্রতি প্রচণ্ডভাবে এরা ভয় পায়। মোটামুটি ক্যালকিরিয়া কার্ভের এটুকু ওই হচ্ছে একটা ব্যবহার করার মতো জায়গা, যেখানে সমস্ত ভয়, মানে কি কি ভয় থাকতে পারে সেটাকে দেখানো হলো এবং তার চরিত্রটা কেমন সেটাকে দেখানো হলো। এবার বিষয়টা হচ্ছে যে সমাজে বিভিন্ন স্তরের মানুষকে আমরা ক্যালকিরিয়া কার্ভ কিভাবে চিনি। আচ্ছা, আলতাফ ভাই একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনি একটা আলোচনা করেছেন। এখন এই বিষয়টা অবশ্যই আমরা আবার করবো। এতক্ষণ যে আলোচনা করেছেন, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আশরাফুল হক স্যার। তো স্যার, আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম গত সপ্তাহেও, এবারও আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলতাফ ভাই তার আলোচনার যে অংশটি বাকি ছিল সেটা আলোচনা করেছেন। আমরা আপনার কাছ থেকে এই মেডিসিনটার একটু আপনার অবজারভেশন এবং আপনার চিন্তাটা একটু শুনতে চাই। আমাদের অনেক দর্শক আছেন, আমাদের সাথে যুক্ত আছেন লাইভে। আপনার এই মেডিসিন সম্পর্কে আলোচনাটা আমরা একটু শুনবো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। বলছি আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি স্যার, যে এই মেডিসিন সম্পর্কে আপনার আলোচনাটা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি ডাক্তার আনোয়ার স্যার, ডাক্তার আরিফ স্যার, ডাক্তার আফজাল স্যার, ডাক্তার আলতাফ স্যার। একেবারেই যদি আমি অনেস্টলি স্বীকার করি তাহলে বিষয়টা এরকম। ছোটবেলায় আমরা দাওয়াত খেতে যেতাম, অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে বা ওই সুন্নাতে খাতনার বাড়িতে, তো পাতিল থেকে খাবার তুলে এনে এনে দিত কিছু লোক খাওয়াতেন আর কি। তো অনেক মানুষ, তো প্রথমে 1 ব্যাচ 2 ব্যাচ 3 ব্যাচ, তো প্রথমে ওপর থেকে ভালো ভালো মাংসগুলো চলে আসতো। তারপরে দেখা যাচ্ছে ওনারা একটু ক্লান্ত হয়ে গেছে, তখন পরে অন্য কাউকে দায়িত্ব দিত, তুমি এখন খাও। তো দেখা যাচ্ছে যে প্রথম যিনারা খাইয়েছেন ওনারা ভালো ভালো মাংসগুলো তুলে তুলে খাইয়েছেন, পাতুলের উপরে ভালো ভালো মাংস ছিল। স্বাভাবিকভাবেই ভালো খাবারগুলো যখন খাইয়েছে সবাই খুব খুশি, ভাই চাচা খুব ভালো লোক। কিন্তু পরে যিনি খাওয়াতে এসেছেন দেখা যায় পাতিলে ভালো খাবার নাই, আছে ঝোল, হাড্ডি আর কিছু ওই যে রবারের মতো ওই যে ল্যাথড়া মাংসগুলো। এখন পরে যিনি খাওয়াতে এসেছেন অনেকে সবাই গালাগালি করে, এই সারা লোক কত ভালো 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 খাবার দিল, দাদাই কত ভালো ছিল। আমার অবস্থা স্যার হয়েছে এরকম। আলতাফ স্যার এত ভালো ভালো আলোচনা করেছে, আরিফ স্যার এত ভালো ভালো আলোচনা করেছে, আফজাল স্যার এত ভালো ভালো কথা বলেছে, এরপরে আর ভালো কিছু নাই, আমার ভাগে ঝোল আর হাড্ডি আছে। এখন এইটা আমি দিলে তো আমার শ্রোতা ভাই বোনেরা আমার গালাগালি করবে। তারপরে যেহেতু দায়িত্ব পেয়েছি কিছু বলা দরকার, তো তার আগে আমি দর্শক, শ্রোতা এবং আমাদের ডাক্তার বন্ধুদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আসলে মূর্খ সূর্খ মানুষ। দেখা যাবে যে ওই যে আমার একটা গল্প মনে পড়ে গেল, সারা গল্পটা বলিনি, পরে আলোচনায় আসি। এক মানুষ লেখাপড়া বেশি জানে না, কিন্তু কিছুদিন বিদেশ ছিল, সিঙ্গাপুর, তখন থেকে ভাঙাচুরা কিছু ইংরেজি শিখে এসছে। এখন বাসায় এসে কয় বছর পরে পরে তার বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার বলছে যে ভাই কি ব্যাপার, কেন এসেছেন? তো বলছে আমার বাচ্চাটার একটা সাংঘাতিক অসুখ হয়েছে। তো বলছে কি অসুখ? তো বলছে যে ইয়ে শটার। তা ডাক্তারবাবু বলছে যে ইয়ে শটার, এরকম রোগ তো আমি কখনো শুনিনি, এটা আবার কি রোগ?
আপনি এতদিন ধরে ডাক্তারি করেন, এই রোগের নাম জানেন, এটা কেমন কথা হলো? তো বলছে ভাই আপনি একটু বুঝিয়ে বলেন, আমি বুঝি নাই। তো বলছে ইয়েস ওয়াটার, বুঝলেন না? কয় না। বলছে ইয়েস মানে কি? তো ডাক্তার বলছে হ্যাঁ। বলছে ওয়াটার মানে কি? বলছে পানি। কয় তাহলে একখানে করলে কি হলো? ইয়েস ওয়াটার, হ্যাঁ পানি। তো ডাক্তার বুঝছে এতক্ষণে যে সে আসলে হাঁপানি রোগের কথা বলছে। তো আমি ওইরকম মানে ওই ওই ভদ্রলোকের ইংরেজি শিখার মতো করে ক্যালকুলিয়া কার্ভ শিখছি আর কি। আপনারা একটু বুঝে নিন, আমি যদি বলি ইয়েস ওয়াটার আপনারা বুঝবেন যে আমি হাঁপানির কথাই বলছি। তো ঠিক আছে, আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় ক্যালকুলিয়া কার্ভ, এটা আপনারা আগে থেকে জানেন, গত দিনও শুনছেন, আজকেও শুনছেন। আর আমি খুব প্লিজড যে আমাদের সম্মানিত স্যারেরা গত 2 দিনে যে আলোচনা করলেন, এত ভালো আলোচনা আমার স্যার দিয়ে কুলাবে না। তো বন্ধুরা, আমরা আসলে যারা সিনিয়র তাদের উদ্দেশ্যে তো আমাদের আলোচনা নয়, আলোচনা হচ্ছে আমাদের নবশিক্ষার্থী বন্ধুদের। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, বন্ধুরা ওষুধ নির্বাচনকালে 3টা বিষয়কে খুব গুরুত্ব দেওয়া দরকার। মনীষীরা তাই বলেন আর কি। 1 হচ্ছে দর্শন, 2 জিজ্ঞাসন, 3 অভিজ্ঞান। দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান, আমরা দেখবো, জিজ্ঞাসা করব এবং অভিজ্ঞতা, 3টা সমন্বয় করে আমরা ওষুধ নির্বাচন করব। তো আমরা আসি, দেখে কি বুঝবো, জিজ্ঞাসা করে কি বুঝবো, অভিজ্ঞতাকে আমরা কিভাবে সমন্বয় করব। তো যদিও স্যারেরা বলেছেন, তারপরে একটু টাচ দিই, যারা আজকে হয়তো নতুন জয়েন করেছেন তাদের হয়তো দেখা যাচ্ছে বিষয়টা শোনা হয়নি। আর স্যারেরা যেগুলো বলেছেন আমি চেষ্টা করবো সেগুলো এড়িয়ে যাও, তারপরে হয়তো 2-একটা শব্দ, 2-একটা বাক্য রিপিট হতে পারে, আপনারা বিরক্ত হবেন না। ধাতুগত বৈশিষ্ট্যটা হচ্ছে, তার মধ্যে আমি ডায়াথেসিসটা আগে বলিনি। ক্যালকেরিয়া কার্ভের ডায়াথেসিস বা প্রবণতা যেটা, এটা হচ্ছে স্ক্রোফুলা বা রিকেটিক। স্ক্রোফুলা শব্দটা আমরা প্রায় সময় বইয়ে পাই, নতুন বন্ধুদের এই শব্দটি বুঝতে একটু অসুবিধা হয়। এটি হচ্ছে যক্ষা বা ক্ষয় রোগে গলা বা ঘাড়ের যে লিম্ব গ্ল্যান্ড গুলো আছে সেগুলো ফুলে যায় এবং সেগুলোতে অনেক সময় পুজ সঞ্চয় হয়ে ফোড়ার সৃষ্টি হয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্ক্রোফুলা। আর রিকেটটা হচ্ছে যে শিশুদের ভিটামিন ডি এর অভাবে হাড় নরম এবং বিকৃত হয়ে যায়। অনেক সময় দেখবেন কারো হাত পায়ের যে হাড় একটু বিকৃত, শুকিয়ে গেছে এরকম। তো এই ভিটামিন ডি এর অভাবে হাড় নরম হয়, বিকৃত হয়, এবং ক্যালসিয়ামের অভাবের কারণ ঘটে, যে কারণে অনেক সময় হাড়ের বিকৃতি ঘটে, এটাকে আমরা রিকেট বলছি। তো যাই হোক, মায়াজম 4টা মায়াজমের উপরই কাজ করে, আমি মায়াজম নিয়ে আর আলোচনা করছি না। অনেক সময় আমাদের নতুন বন্ধুরা বলে স্যার মায়াজম তো খুব জটিল, আমরা বুঝতে পারি না। তা আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়েদের সাথে একটু দুষ্টামি করি। তো আজকেও দুষ্টামি করব, ছোটবেলা থেকে আমি একটু দুষ্ট মানুষ। আমাকে একদিন এক সিনিয়র ডাক্তার বন্ধু জিজ্ঞেস করছে, স্যার মায়াজম তো বুঝতে পারি না, একটু মায়াজম বুঝান তো। তা আমি যে আমিও মায়াজম বুঝি না, কেমনে বুঝাবো? কয় তাও স্যার একটু বুঝান। তাহলে আপনার বয়স কত? কয় 50। তা বললাম যে আলহামদুলিল্লাহ, আপনার একটা চুলও পাকেনি, দাড়িও পাকেনি। মুচকি হাসে দিয়ে বলছে স্যার পাইকেছে স্যার। তা আমি বললাম, কালো দেখাচ্ছে। কয় স্যার কলপ দিয়েছি। আমি তাহলে বুঝছেন, এই যে কলপ দিয়ে আপনি কি ঢাকতে চাইছেন? আপনার বয়স এবং দুর্বলতাটাকে। তো সাইকোসিসরা সবসময় তার দুর্বলতাকে কোনোভাবে লুকাতে চায়, ঢাকতে চায়। এই যে আপনি, আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সেটাকে কলপ দিয়ে ঢেকে রেখে আপনি আপনার দুর্বলতাকে লুকাতে চাইছেন, এখনো ইয়াং থাকতে চাইছেন, এই যে কলপ দিয়ে চুল ঢাকছেন, এটাই সাইকোসিস মনে করেন। তো বলছে স্যার আপনি তো একটু মজা করে বললেন, আরো 2-একটা কথা মজা করে বলেন না। তা আমি বললাম ধরেন ফুটবল খেলা, জুয়া খেলা, রেসলিং, এই যে মারামারি দেখেন না টিভিতে? দেখি। আমার এখন ফুটবল যেটা ওপেন খেলে, মনে করলেন এটাই সোরা। আরে জুয়া খেলে গোপনে, এইটাই মনে করেন সাইকোসিস। আর রেসলিং এ যে মারামারি করে মাথা ফাড়াই, দুর্ধর্ষ খেলা, এইটাই মনে করলেন আপনি এই সিভিলিটিক টেন্ডেন্সির খেলা। তো বলছে স্যার আর একটু মজা করেন। তা মনে করো যে 3জন বন্ধু শহরে এসে বেড়াইতে, এসে জীবনে 20 তলা বিল্ডিং দেখেনি, 3জনে হা করে দেখে এত বড় বিল্ডিং। তো একজন বিল্ডিং দেখা মন্তব্য করছে, আহ স্ট্রাকচারটা কি সুন্দর। আর একজন বলছে এত বড় বিল্ডিং বানাইতে বেটায় টাকা পাইছে কই, মনে হয় টাকা 2 নাম্বারই টাকা হইতে পারে। আর একজন বলছে বিল্ডিং যদি ভাঙে পড়ে তাহলে তো খবর আছে। তার প্রথম জনের ভাবনার মধ্যে কি দেখেন, স্ট্রাকচার, গঠনমূলক। তারপরের জন কি সন্দেহ, এত টাকা পাইছে কই, বোধহয় ঘুষের টাকা, 2 নাম্বারই টাকা। আরেকজন কি বলছে, ভাঙা পড়লি শেষ। এই যে ভাবনার মধ্যে স্যার সোরাসিফিলিস সাইকোসিস লুকিয়ে আছে। আমরা যদি মজা করে সুন্দর করে এভাবে শিখতে চেষ্টা করি, হয়তো আমার উদাহরণটা প্রপার হয়নি, ভুল হচ্ছে, কিন্তু নতুন বন্ধুদের এইখান থেকে একটু আলাদা করে সুন্দর করে শিখে নিতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে কথাটা বললাম। ক্যালকেরিয়া কার্ভের আকৃতি নিয়ে আমি পরে আসবো। ক্যালকেরিয়া কার্ভ নির্বাচনের জন্য 5টি সুনিশ্চিত লক্ষণ আছে। এই সুনিশ্চিত লক্ষণ প্রুভিং এর সময় পাওয়া গেছে। এক হচ্ছে এদের শিশুকালে দাঁত দেরিতে গজায়, এরা ছিন্নতা বা রিকেটিকায় ভুগে, আর রক্ত স্বল্পতা এবং টিউবারকুলোসিস আর সাহস কম। 5টা কথা আমি বললাম, দাঁত দেরিতে গজায়, রিকেট, আর রক্ত স্বল্পতা, টিউবারকুলোসিস, সাহস কম। প্রুভিং এর সময় এই 5টা লক্ষণ পাওয়া গেছে। 5টা লক্ষণ এই ক্যালকেরিয়া কার্ভকে নির্বাচনের জন্য
একেবারেই খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, এটি মনীষীদের বক্তব্য। আসি তারপরে, আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটু মজা করি এইভাবে যে একটা ওষুধকে একটা শব্দ দুটো শব্দ দিয়ে চেনা যায় কিভাবে, মনে রাখার সুবিধার্থে নতুনদের উদ্দেশ্যে। কিরকম, যেমন আমি অ্যাকোনাইটের বেলায় বলছিলাম ভীষণ ভীষণ ভীষণ, কয়েকবার ভীষণ বললে অ্যাকোনাইট হয়ে যায়। কিরকম, ভীষণ মৃত্যু ভয়, ভীষণ অস্থিরতা, ভীষণ ছটপটানি, ভীষণ পিপাসা। আর্সেনিকের বেলায় সাংঘাতিক অস্থিরতা, সাংঘাতিক ছটপটানি, সাংঘাতিক পিপাসা, সাংঘাতিক দুর্বলতা। এই সাংঘাতিক দিলে একটা শব্দ দিয়ে আর্সেনিক চেনা যায়। ঠিক অনুরূপ ভাবে যদি আমি কয়েকবার খুব ব্যবহার করি তাহলে হয়ে যায় আর্জেন্ট নাইট্রিকাম। কিরকম, খুব গরম কাতর, খুব পিপাসা, খুব ভয়, খুব তাড়াহুড়া, খুব টেনশন, খুব মিষ্টি প্রিয়, খুব লবণ প্রিয়, কয়েকবার খুব হলেই আর্জেন্ট নাইট্রিকাম হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি ক্যালকেরিয়া কার্ভকে নতুন বন্ধুরা মনে রাখতে চাই, ঠিক এরকম করে মনে রাখা যায়, কম আর বেশি। কিছু শব্দের প্রথমে বেশি লাগাবো, কিছু কম লাগাবো, দেখা যাবে যে আমার ক্যালকেরিয়া হয়ে গেছে। মনে রাখার জন্য কিরকম, যে আমার বেশি বেশি সর্দি লাগে, বেশি লবণ পছন্দ, বেশি নিরাপত্তাহীনতা বোধ করে, দাঁত গজাতে বেশি সময় লাগে, হাঁটা শিখতে বেশি সময় লাগে, মাথার হাড্ডি যে খুলিটা সেটা জোড়া লাগতে বেশি সময় লাগে। তারপরে বেশি নাদুস নুদুস স্বাস্থ্য, আবার অনেক সময় বেশি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য পাওয়া যায়। মাসিক বেশি হয়, বেশি দিন মাসিক থাকে। তারপরে মাটি, দেয়ালে চুন, কয়লা, বালি এসব বেশি পছন্দ করে। রাগ বেশি, আবার ধার্মিকও বেশি কৃপণ। তারপর হাত পা তাদের বেশি ঠান্ডা থাকে, শরীর বেশি ঠান্ডা থাকে, বেশি শীত কাতর, বেশি দুধ খেলে পেট খারাপ হয়, মানে দুধ খেলে বেশি পেট খারাপ হয়। বেশি ডিম পছন্দ করে, শিশুরা বেশি আঙ্গুল চুষে, এরা বেশি চিন্তা করে, আইসক্রিম চকলেট মিষ্টি বেশি পছন্দ করে। আবার কমের বেলায় কি, এদের সাহস কম, ঘুম কম, কাজের গতি কম, শরীরে রক্ত কম, এদের শরীরে ক্যালসিয়াম কম, শক্তি কম, কাজের আগ্রহ কম। অনেক সময় আবার স্যার বললেন কাজের আগ্রহ আছে, হ্যাঁ সেটিও আছে। অনেক সময় কিছু কন্ট্রাডিক্ট লক্ষণ থাকে অনেক ওষুধের মধ্যে। এদের হাড় পুষ্ট হয় কম, মনোযোগের অভাব, মনোযোগ কম, মনের জোর কম, এরা খরচ করতে চায় কম। আবার আরোগ্যের ব্যাপারে এদের আশা কম, স্মরণ শক্তি কম। এদের যদিও শীতকাতর, সূর্যের তাপ এরা কম সহ্য করতে পারে, স্নানে আগ্রহ কম। এখন আমরা যদি কম আর বেশিকে একখানে করি তাহলে কি, কম পরিশ্রমেও এদের কষ্ট বাড়বে, এটি সুনিশ্চিত লক্ষণ। ডাক্তার কেন্ট, এটি ডাক্তার অমরনাথ চক্রবর্তী খুব জোর দিয়ে বলেন। এখন আমি অনেক সময় আমাদের দুষ্ট ছেলে নতুন বন্ধুদের বলি যে দেখো, হোমিওপ্যাথি এত সতত সত্য বিজ্ঞান যে সবখানেই পরতে যেন সদৃশ্য লুকিয়ে আছে। কিরকম, ওষুধের নামের মধ্যেই কিন্তু এর মূল লক্ষণগুলো লুকিয়ে থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনায় চলে আসবো। আবার অ্যাকোনাইটের অর্থ কিন্তু ধুলা মুক্ত। অ্যাকোনাইট গাছটি যে অঞ্চলে জন্মায়, সাধারণত আমেরিকা, ইউরোপ এই সব জায়গায় জন্মায়। যেসব জায়গায় জন্মায় পাথরের মধ্যে এটি বেশি জন্মায়, যেখানে মাটির সংখ্যা কম থাকে বা মাটি থাকে নাই বলে চলে, পাথরের ভাঁজে জন্মায়। আমরা জানি যে কোনো গাছ মাটি থেকে টান দিয়ে উঠালে তার শিকড়ে কিছু মাটি, কিছু ময়লা, কিছু ধুলা থাকে, কিন্তু এটি এমন একটি গাছ, এটি টান দিয়ে তুললে তার শিকড়ে বিন্দু মাত্র ধূলিকণা থাকে না, যে কারণে এটিকে ধুলামুক্ত গাছ বলা হয়। এবং অ্যাকোনাইট শব্দের অর্থও কিন্তু ধুলামুক্ত। তো এখন এখান থেকে আমরা কি বুঝলাম, এতটুকুই বুঝি যে গাছটি যেহেতু ধুলামুক্ত, যে কারণে এই গাছ থেকে তৈরি ওষুধের রোগীরা ধুলাযুক্ত অবস্থায় অসুস্থ হয়। আমরা সব সময় বইয়ে পড়ি, কি পড়ি, যে শীতকালে অথবা ঠান্ডা শুষ্ক আবহাওয়ায় অ্যাকোনাইট বেশি অসুস্থ হয়। ঠান্ডা শুষ্ক আবহাওয়া কোনটা, শীতকাল এবং তার ঠিক আগপরটা। এই সময় ধুলা কম থাকে, যেহেতু সে নিজে ধুলা মুক্ত, তাই ধুলাযুক্ত সিজনে সে বেশি অসুস্থ হয়। বইতে লেখা থাকে না, ব্যাখ্যা করে এইভাবে লেখা থাকে যে ঠান্ডা শুষ্ক আবহাওয়ায় বেশি অসুস্থ হয়। এই ঠান্ডা শুষ্ক আবহাওয়া অর্থাৎ ধুলাযুক্ত সিজনে সে বেশি অসুস্থ হয়, কারণ সে নিজে হচ্ছে ধুলা মুক্ত, তাই ধুলাযুক্ত অবস্থা তার সহ্য হয় না। যার এসি রুমে থেকে অভ্যাসটাকে যদি আপনি ধুলার মধ্যে নিয়ে ছেড়ে দেন, তাহলে দেখা যাবে তার হাসি কাশি, ঠান্ডা সর্দি শুরু হয়ে গেছে। আমি একটু দ্রুত বলছি এই কারণে আমার সময় কম, আর একটু বেশি কিছু বলার চিন্তা ভাবনা আছে। আসি আমরা ক্যালকেরিয়া কার্ভের নামের মধ্যে তার মূল লক্ষণ লুকিয়ে আছে। ক্যালকেরিয়ার প্রথম অক্ষর হচ্ছে সি দিয়ে কাওয়ার্ড, এরা হচ্ছে ভীতু। তারপরের অক্ষর অ্যাঙ্গার, এরা হচ্ছে রাগী বা রাগ বেশি। তারপরের অক্ষর লেট অলওয়েজ টু, এরা সর্বক্ষেত্রে একটু দৃঢ়তা, যেটি আমাদের খানিক আগে স্যার বলছিলেন। সি কোম্পানি ডিজায়ার, এরা সঙ্গী পছন্দ করে, যেটি আলতাফ স্যার খানিক আগে বলছিলেন। কেন সেটি ব্যাখ্যা স্যার করেছেন, আমি ব্যাখ্যা করছি না। অ্যাংজাইটি, উৎকণ্ঠা, সেটিও স্যার বলেছেন। আর রেস্টলেসনেস, এদের মধ্যে অস্থিরতা, তবে এইটি অনেক সময় কম পাওয়া যায়। তারপরের অক্ষরটি ইন্ডোলেন্স, অলসতা, এদের মধ্যে যেমন কাজের আগ্রহ আছে, অলসতাও আছে। যেহেতু কাজ করলে এরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে, যে কারণে
অনেক সময় অলসতা পাওয়া যায়। পরের অক্ষরটি এ, অ্যাবসেন্ট মাইন্ডেড, এরা অমনোযোগী। তারপরের অক্ষরটি হচ্ছে সি, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। সান্ত্বনায় উপশম কিংবা বৃদ্ধি দুটোই পাওয়া যায়। তো এখানে সান্ত্বনায় বৃদ্ধি। এ, অ্যাভারাইজ, কৃপণ, যেটি স্যার খানিক আগে বলছিলেন। আর রিলিজিয়াস, এরা ধার্মিক। বি, বিজনেস অ্যাভারশন টু, কাজের প্রতি অনীহা। তাহলে নামের মধ্যেই দেখেন মূল লক্ষণটি লুকিয়ে আছে। কিরকম? ভীতু, রাগ, সর্বক্ষেত্রে দৃঢ়তা, সঙ্গী পছন্দ, উৎকণ্ঠা, অস্থিরতা, অলসতা, অমনোযোগিতা, সান্ত্বনায় বৃদ্ধি, কৃপণ, ধার্মিক এবং কাজের প্রতি অনীহা। অর্থাৎ নামের মধ্যেই তার মূল কথাগুলো লুকিয়ে আছে। আমরা আসি আকৃতিতে। আমরা দেখে, যে খানিক আগে বলছিলাম দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান, তা আমরা দেখে কিভাবে বুঝবো? একটা রুগী যখন আমার সামনে এসে বসে, তখন আমরা দেখে কিন্তু তার বসার স্টাইল, তার চেহারা ইত্যাদি ইত্যাদি দেখে ওষুধ নির্বাচন করতে আমাদের সুবিধা হয়। মনে করেন ফসফরাসের পেশেন্ট যদি আপনার টেবিলের সামনে এসে বসে, তাহলে সামনে সে হেলান দিয়ে একটু আপনার টেবিলে হেলান দিয়ে কাছাকাছি আসতে চায়, মানে এরা সহজে মিশতে চায়, এরা খুব খোলামেলা মনের। কিন্তু দেখবেন নেট্টামিউরের পেশেন্ট যদি আপনার চেম্বারে আসে, তাহলে আপনার টেবিলে হেলান দিয়ে সামনাসামনি আপনার সামনের দিকে ঝুঁকে বসবে না, এর জন্য পেছন দিকে একটু হেলান দিয়ে বসবে, কারণ একটু দূরত্ব বজায় রাখতে চায়। এরা একটু রিজার্ভ টাইপের হয় অনেক সময়। তো যাই হোক, আসি যে দেখা যাবে বেলেডোনা রোগী একটা গর্জিয়াস পোশাক পরে এসেছে, বারবার তার পোশাকের দিকে তাকাবে, ভাবখানে এরকম আমার পোশাকটা কেউ দেখুক। দেখা যাবে যে যাদের মনে দুঃখ আছে, দুঃখ ভারাক্রান্ত মানুষেরা একটু কালো পোশাক, মনে করেন সিপিআর পেশেন্টেরা কালো পোশাক পছন্দ করে, কারণ কি? তার মনে ভীষণ দুঃখ কষ্ট, তাই সে কালো পোশাক পরে আসে। এটি যেন দুঃখের প্রতীক। তার পোশাক, তার বসা, তার আচরণ, তার কথা বলা দেখে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। যে কারণে উদাহরণটি নিয়ে আসলাম। আমরা আসি চেহারা কিরকম। একজন মনীষী বলছেন এদের মুখখানটা পূর্ণিমার চাঁদের মতো গোলাকার, সুন্দর চেহারা, তেলতেলে। তেলতেলে চেহারার মুখ আরো অনেক ওষুধ আছে। এদের চোখের নিচটা দেখলে বা চোখ দেখলে বোঝা যায় এরা রক্ত স্বল্পতায় ভুগছে। গলা, শরীর, পা শীর্ণ, যারা অন্তত শীর্ণতায় ভোগে তাদের ক্ষেত্রে। যারা নাদুস নুদুস তাদের বিষয়টা আলাদা। এখন প্রশ্ন জাগতে পারে যে ক্যালকেরিয়া কার্ভের মানুষেরা তো আমরা শুনি সবসময় মোটাসোটা, থলথলে, নাদুস নুদুস, তাহলে ক্যালকেরিয়া কার্ভের রুগী জীর্ণ শূন্য বললাম কেন? হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভের রুগীরা মোটাসোটা এবং জীর্ণ শূন্য দুরকমই পাওয়া যায়। দুটোই ফার্স্ট গ্রেড। যেমন মোটাসোটা থলথলে, এটাও ফার্স্ট গ্রেডের লক্ষণ, আবার জীর্ণ শূন্য সেটিও কিন্তু ফার্স্ট গ্রেডের লক্ষণ। কখনো আমরা যদি জীর্ণ শূন্য মানুষ পাই, ক্যালকেরিয়ার অন্যান্য বৈশিষ্ট্য যদি মিল থাকে, বেসিক ক্যারেক্টার গুলো যদি মিল থাকে, তাহলে আমরা যেন বিভ্রান্ত না হয় যে ক্যালকেরিয়া মানেই তো মোটা। না, ক্যালকেরিয়া কার্ভের রোগী যেমন মোটা সোটা হয়, জীর্ণ শূন্য হয়, এবং দুটোই ফার্স্ট গ্রেডের। সুতরাং যদি অন্যান্য বেসিক জিনিসগুলো মিল থাকে, তাহলে জীর্ণ শূন্য হলেও আমরা ক্যালকেরিয়া কার্ভকে যেন ভুলে না যাই। আমরা আসি ক্যালকেরিয়া কার্ভের ব্যাপারে। ডাক্তার, ভারতের একজন বিখ্যাত ডাক্তার, আমার আলতাফ স্যারের দেশি একজন মানুষ, উনি বলছেন, ডাক্তার বিশ্বাস বলছেন দুষ্টামি করে, যে ক্যালকেরিয়া কার্ভের রোগী যেন ভাগলপুরের গরুর মতো মোটা সোটা, বেশ থলথলে। ভাগলপুরের গরু কিন্তু খুব মোটা সোটা। আলতাফ স্যার কি বলেন? আমি তো ভাগলপুর দেখিনি। তো যাই হোক, এদের গায়ের রং ঝিনুকের ভিতরের অংশের পদার্থের মতো সাদা। ক্যালকেরিয়ার মানুষদের বয়স ভেদে শারীরিক এবং রোগের বৈশিষ্ট্য একটু ভিন্ন ভিন্ন হয়। যেমন শিশুরা হয় সুন্দর, শরীর থলথলে এবং ঢিলা, যেটাকে আমরা বলছি যে ফ্যাট, ফেয়ার, ফ্লেভি। আর যদি যুবক হয় তাহলে কেমন হয়? যুবকদের শরীর খুব দ্রুত বাড়ে, সেই সাথে তাদের ডান দিকের ফুসফুসের ওপরের লোব যক্ষায় আক্রান্ত হয়। কিন্তু যদি এই মানুষটি যুবতী হয় তাহলে কি হয়? যুবতী নারীদের শরীরও খুব দ্রুত বাড়ে, তবে তারা রক্ত স্বল্পতায় ভোগে, মাসিকের নানান রকম সমস্যা দেখা দেয়, তারা জটিলতায় ভোগে, এবং ঘাম এবং শরীর ঠান্ডা হওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায়, যেটি ডাক্তার দুবে স্যারের বইয়ে পাওয়া যায়। আর বৃদ্ধ মানুষদের বেলায়, তাদের হাটে চর্বিযুক্ত বৃদ্ধ মানুষ যারা, তারা সামান্য পরিশ্রমে তাদের বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্টে ভোগে, এবং রক্ত দুষ্টির কারণে এই সমস্ত মানুষের একেবারে মাংসের গভীরে ফোড়া হয়, যেটি খুব কষ্টসাধ্য। এটি অনেক সময় অপারেশনের দরকার হয়ে পড়ে। আর ক্যালকেরিয়া শিশুদের অনেক সময় পেটটা বড়, মাথাটা বড়, গায়ের রং ফর্সা হয়, স্বাস্থ্য থলথলে কিংবা জীর্ণশীর্ণ দুটোই হতে পারে। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের উপরের ঠোঁট কিংবা দু ঠোঁট মোটা হয়। মোটা ঠোঁট দেখে আমরা কি বুঝবো? স্যার, যাদের ঠোঁট মোটা তারা কিন্তু একটু মেজাজি হয়। এটি মেডোরিনামে আছে। মেডোরিনামের রোগীদের ঠোঁট মোটা, ওরা কিন্তু মেজাজি। আমরা আসি মানসিক লক্ষণ, যেটি স্যার বলছেন এটা ভীতু প্রকৃতির হয়। প্রায় সকল প্রকার ভয় ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে। প্রায় সকল প্রকার ভয় ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে। কত ধরনের ভয় আছে আলতাফ স্যার, আমার সম্মানিত স্যার বলছেন খুব ভালো করে, আমি সেই দিকে আর না গেলাম। এরা সুরক্ষায় থাকতে চায়, সেটিও স্যার খানিক আগে বলছিলেন, আমি ওটি এড়িয়ে গেলাম। এরা সবসময় কোনো কঠিন কিছুকে মোকাবিলা করতে ভয় পায়, যে কারণে এরা সবসময় সঙ্গী বা পাশে মানুষ রাখে।
অনেক সময় ওরা অন্যের উপর এতটা নির্ভরশীল হয়ে যায় যে যার উপর নির্ভরশীল হয় তাকে বলে আপনি যা বলবেন আমি তাই করব। এদের মধ্যে ইঞ্জেকশনের ভয়টা কিন্তু মারাত্মক ভয়। আবার অনেক সময় ভয়ের গল্প শুনলেও তারা ভীত হয়ে যায়। এছাড়াও তো অন্যান্য ভয় স্যার বলেছেন। এদের মধ্যে যক্ষ্মা হওয়ার একটা মারাত্মক ভয় কাজ করে। শারীরিকভাবে যারা দুর্বল হয়, শিশুকাল থেকে যাদের মধ্যে ক্যালসিয়ামের অসামঞ্জস্যতা থাকে, যে কারণে যারা দুর্বল হয় তাদের মধ্যে সাধারণত ভয় কাজ করে। দেখুন, এদের মধ্যে উঁচু স্থানের একটা ভয়। উঁচু স্থানে ভয় কেন? মনে রাখবেন, 8 থেকে 10 বছরের শিশু যারা, তারা অন্ধকারে ভয়। 8 থেকে 10 বছরের শিশুদের মধ্যে অন্ধকারের ভয়। 7 থেকে 14 বছরের শিশুদের মধ্যে সৃষ্টিকর্তা সম্পর্কে নানান ধরনের উল্টাপাল্টা জিজ্ঞাসা কাজ করে। আর 14 থেকে 15 বছরের বেশি বয়সের মানুষদের উঁচু স্থানে খুব ভয় পায় তারা। এই উপাদানটি যেহেতু ঝিনুকের মধ্যে খুব নিরাপদের মধ্যে থাকে, আপনারা যারা ঝিনুক দেখেছেন দেখবেন যে দুটো শক্ত খোলসের মধ্যে এই পদার্থটি থাকে, যে পদার্থ দিয়ে আমাদের এই ওষুধটি তৈরি করা হয়েছে। এখান থেকে যখনই বের করা হয়েছে তখন তার নিরাপত্তা কিন্তু শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এই যে সদৃশ্য সবকিছুর মধ্যেই পাওয়া যায়, এখানে বোধহয় একটা সদৃশ্য আমরা লক্ষ্য করলে পাবো যে নিরাপদ থেকে তাকে যখন বের করে আনা হয়েছে এখন নিরাপত্তাহীন হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে ক্যালকেরিয়া কার্ভে রোগীদের মধ্যেও ঠিক এরকম একটা অনিরাপদ বা নিরাপত্তাহীনতা কাজ করে। এরা বাড়ির বাইরে গেলে খুব নিরাপত্তাহীনতা ভুগে। এর ছোট বাচ্চারা বাড়ির মধ্যে দুরন্ত চঞ্চল, মা বলবে ডাক্তার বাবু বাসায় এরা ভীষণ চঞ্চল, কিন্তু আপনার ঘরে দেখেন না কেমন ঠান্ডা হয়ে বসে আছে। তা আমি এমনটা কেন? বোধহয় ভয় পাই। এরা সত্যি সত্যি বাড়িটাকে নিরাপদ মনে করে, তাই বাড়ির মধ্যে দুষ্টামি করলেও বাড়ির বাইরে আসলে তারা খুব ঠান্ডা হয়ে যায়। কিছু জিজ্ঞাসা করলে মাকে বলে, বাবাকে বলে তুমি বলো, সে উত্তর দিতে চায় না, কারণ সে ভয় পায়। এরা একটু রাগী একগুঁয়ে টাইপের হয়। এরা অনেক সময় ভয়ের কারণে খেলাধুলা করতে চায় না, বসে বসে খেলা দেখছে কিন্তু খেলা করতে চাইছে না। এদের মধ্যে চুরি করার এবং টাকা জমানোর একটা প্রবৃত্তি থাকে, এদের কৃপণতার একটা প্রবৃত্তি থাকে। কারণ কি? ওই যে স্যার খানিক আগে বলছিলেন যদি গরিব হয়ে যায়, তাই ভবিষ্যতের জন্য তারা কিছু সঞ্চয় করতে চায়, এই কারণে তারা কৃপণ এবং এদের মধ্যে চুরি করার একটা প্রবল টেন্ডেন্সি আছে। এরা হতাশ হয়, একসময় ভেঙে পড়ে, তখন এদের সাজানো ব্যবসা বাণিজ্য চাকরি কর্ম সব গুটিয়ে হতাশ হয়ে বসে থাকে। তখন কাজের প্রতি অনীহা চলে আসে। স্যার যেটা বলছিলেন, কাজের প্রতি একটা গতি থাকে, কিন্তু আবার যখন তারা হতাশায় ভুগে তখন তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে ঘরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকতে চায়। অনেক সময় কিছু ক্যালকেরিয়া কার্ভের মানুষ আছে, বাচ্চা আছে, যারা বাবা মার উপর এতটা নির্ভরশীল, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করতে চায় না, কারণ পরের বাড়িতে যাব, সে জায়গাটা যদি নিরাপদ না হয়। তাই তালবাহানা করে বিয়ে করব না, আরো পড়ালেখা করবো, এই করবো সেই করবো, কিন্তু যখন বুঝে বাবা তো চিরকাল থাকবে না তখন হয়তো সে বিয়েতে রাজি হয়। দেখবেন শুধু লাইকোপডিয়ামে করে বিয়ে করতে চায় না অন্য দুর্বলতার কারণে, কিন্তু এরা বিয়ে করতে চায় না যে আমি তো মায়ের কাছে বাবার কাছে পরিবারে সুরক্ষিত আছি, যেটা আলতাফ স্যার বলছিলেন নিরাপদে আছি। এখন ওখানে গিয়ে যদি আমার নিরাপত্তা কমে যায়, যে কারণে এরা অনেক সময় বিয়ে শাদী করতে চায় না। এরা ধার্মিক প্রকৃতির মানুষ হয়, কষ্টের কথা বলার সময় পালসের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কারণ কি? কারণ হচ্ছে এরকম যে যখন কোনো মানুষ হতাশায় ভুগে কিংবা নিরাপত্তাহীনতা ভুগে, তখন তারা অনেক সময় তাদের মানসিক দুর্বলতার কারণে পালসের মতো ফুপিয়ে কাঁদে। ধরুন ক্যালকেরিয়া কার্ভের রোগী চিকিৎসা করছেন, কোনো ক্যালকেরিয়া কার্ভের কোনো রোগিনীর চিকিৎসা করছেন, সেই সময় হয়তো দেখা গেল কোলে একটা বাচ্চা, মা হয়তো কথা প্রসঙ্গে আপনার কাছে বলছে, বাবু ডাক্তারবাবু দেখেন আমার এই 4 মাসের বাচ্চাটা না বুকের দুধ পান করতে চায় না, আর দিন দিন বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে, কি করি বলুন তো? আমার চিকিৎসা তো করবো, কিন্তু বাবুটাকে নিয়েও চিন্তার মধ্যে আছি। আমি হয়তো প্রশ্ন করলাম যে আচ্ছা দিদিমণি, আপনার স্তনে কি প্রচুর পরিমাণে দুধ আসে? স্বাভাবিক যে পরিমাণ আসার কথা তার থেকে অনেক বেশি? রোগিনী হয়তো বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুধ আসে, কিন্তু বাবু খেতে চায় না আর বাবু দিন দিন শুকিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে নতুন বন্ধুরা, যে আমি কিভাবে বুঝলাম যে মায়ের স্তনে দুধ বেশি আছে? দেখুন, যে সেই সাথে আরেকটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে যে শিশু, এই শিশু দুধ যে পান করতে চায় না কেন, আর পান করে তারপরেও সে শুকিয়ে যাচ্ছে কেন? টিউবারকুলার প্রবণতা যুক্ত কোনো মায়ের দুধ বেশি পরিমাণে সঞ্চার হয়, সেই দুধে কিন্তু পুষ্টিগুণ থাকে না, স্বাদ থাকে না, যে কারণে স্বাদ না থাকার কারণে শিশু পান করতে চায় না, এবং সেই পুষ্টিহীন দিন পার করার কারণেই কিন্তু বাচ্চা দিন দিন শুকিয়ে যায়। তাহলে এখানে আমরা একটা তথ্য কি পেলাম, যে ক্যালকেরিয়া কার্ভের কোনো রোগিনীর যদি প্রচুর পরিমাণে দুধ হয়, সেই দুধ যদি বাচ্চা খেতে না চায় এবং খেলেও দিন দিন শুকিয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে
টিউবারকুলার প্রবণতা যুক্ত মায়েদের স্তনে প্রচুর পরিমাণে দুধ সঞ্চয় হয়, সেই দুধে পুষ্টিগুণ থাকে না, স্বাদ থাকে না, যে কারণে বাচ্চারা খায় না এবং খাওয়ার পরেও বাচ্চারা দিন দিন শুকিয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভের পিত্তপাথরির ব্যথা সাধারণত মাঝরাতের পরে বাড়ে এবং এটি ডান পাশে চাপ দিয়ে শুলে কিংবা যে পাশে ব্যথা আক্রান্ত পাশে চাপ দিয়ে শুলে এর ব্যথাটা কমে। এই ক্ষেত্রে আমাদের মনীষী ডাক্তার হিউজেস স্যার এবং ডাক্তার জে এম মিত্র স্যার বলছেন 30 শক্তি দিতে, কারণ 30 শক্তি এই ক্ষেত্রে একটা স্পেসিফিক শক্তি, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে পিত্তপাথরির ব্যথা চলে যায়। কিন্তু রোগীটি যেন ক্যালকেরিয়া কার্ভের হয়, শুধু পিত্তপাথরি হলেই চলবে না। পিত্তপাথরিতে আক্রান্ত অধিকাংশ মানুষকে দেখা গেছে এদের মধ্যে লবণ খাওয়ার প্রবণতা থাকে। একজন মনীষী বলছেন আমাদের বাংলাদেশের ডাক্তার এ আলী স্যার যে যত পিত্তপাথরির রোগী আমি পেয়েছি তাদের মধ্যে দেখা গেছে কেস হিস্ট্রিতে ম্যাক্সিমামই লবণ খাওয়ার প্রবণতা, অর্থাৎ লবণ যারা বেশি খায় তাদের মধ্যে অনেক সময় পিত্তপাথরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। পিত্তপাথরিতে যারা ভুগে এরা কোন মায়াজমের, হয়তো নতুন বন্ধুরা প্রশ্ন করতে পারে, এটি সাইকোসিস মায়াজম। কেন ব্যাখ্যা এখন এখানে নাই, ওই একটা লেকচার শিট আছে, ওই পরে আমি পোস্ট দিয়ে দেবো। আচ্ছা, প্রশ্ন জাগতে পারে এদের সহজে সর্দি লাগে কেন? যেহেতু এদের শরীর এবং মাথা বেশি ঘামে এবং এদের মধ্যে টিউবারকুলার প্রবণতা কাজ করে, সে কারণে এদের ঘন ঘন সর্দি লাগে। এদের দাঁত দেরিতে উঠে কেন? দেরিতে হাঁটতে শিখে কেন? মাথার হাড্ডি খুলি যেটা সেটি জোড়া লাগতে দেরি হয় কেন? কারণ একটাই, ক্যালসিয়ামের অসামঞ্জস্যতার কারণে এদের পুষ্টিহীনতা এরা ভোগে, যে কারণে এদের এই সব কাজে দেরি হয়, হাঁটা, দাঁত গজা কিংবা মাথার হাড্ডি জোড়া লাগা ইত্যাদি ইত্যাদি। আরো একটা কারণ আমাদের দেশে এখন পাওয়া যায় যে ক্যালকেরিয়া কার্ভের রোগী কিন্তু একজন পণ্ডিত, একজন মনীষী লিখেছেন, আমাদের গতদিন কোনো আলোচক স্যার বলছিলেন, আমার ঠিক মনে পড়ছে না, আফজাল স্যার নাকি যিনি বলছিলেন যে প্রায় পৃথিবীর 40% শিশু ক্যালকেরিয়া কার্ভের। তাহলে দেখেন যে এশিয়া মহাদেশ যেমন পৃথিবীতে বিশাল আয়তন, অনুরূপ ভাবে ক্যালকেরিয়া কার্ভের আয়তনও কিন্তু একাই 40% শিশুদের জন্য ক্যালকেরিয়া, আর বাকি 60% দুনিয়ার সমস্ত ওষুধ মিলিয়ে। তাহলে তার আয়তন কত বিশাল দেখেন আপনি। তো এখন এই আয়তনটা বাড়ছে, একটা কারণ আছে, আমরা বেশি আধুনিক হয়ে গেছি। মা গর্ভবতী হলেই আমরা দৌড় দিয়ে যাই অ্যালোপ্যাথি বিশেষজ্ঞদের কাছে, তারা কন্টিনিউ এত বেশি বেশি ক্যালসিয়াম ওষুধ লেখে যে ক্যালসিয়ামের মাত্রা যদি বেশি হয়ে যায় গর্ভবতী মায়ের খাওয়ার, সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের অতিমাত্রার কারণে গর্ভবতী শিশুটির হাড় কিংবা অস্থি আমরা যাই বলি সেটি দুর্বল হয়ে যায়। তখন এই বাচ্চাদেরও হাড্ডি জোড়া লাগতে, হাঁটতে, দাঁত গজাতে দেরি হয়, এরা ক্যালকেরিয়ার মতো নাদুস নুদুস কিংবা রিকেটিকায় হয়ে যায়। তো যে কারণে ক্যালসিয়াম ওষুধ যেন আমরা বেশি বেশি না খাই, একটু সাবধান থাকি। এর একটি অদ্ভুত লক্ষণ আছে, পায়খানা কষে গেলে তার কষ্ট বা ব্যথা কমে যায়। আসি আমরা ফিজিক্যাল জেনারেলে। ফিজিক্যাল জেনারেলে এরা খুব শীত কাতর। আমি বোধহয় কতক্ষণ আগে মানসিক লক্ষণ বলছিলাম, কিন্তু মানসিক লক্ষণ কথাটা বোধহয় বলা হয়নি, সরি। তো আমরা এখন ফিজিক্যাল জেনারেলে আসলাম। শরীরে এদের ঠান্ডা থাকে অথচ শীতে বা ঠান্ডা এরা প্রচুর ঘামে, এটি কিন্তু একটা অদ্ভুত লক্ষণ। শীতকালে মানুষের ঘাম কম হওয়ার কথা, যারা ঠান্ডায় শরীর ঠান্ডা থাকে তাদেরও ঘাম কম হওয়ার কথা, কিন্তু এদের শরীর ভীষণ ঠান্ডা থাকে অথচ ঠান্ডায় কিংবা শীতে এরা বেশি ঘামে। এটি একটি অদ্ভুত লক্ষণ আমার কাছে মনে হয়। আর বিশেষ করে শোয়ার সময় এদের মাথার পিছনটা বেশি ঘামে। ঘামলে মাথার থেকে টক, মাথার ঘাম থেকে বা এদের ঘাম থেকে টক বের হয়। আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে প্রায় ম্যাগনেসিয়া কার্ভ বলেন, নেট্রাম কার্ভ বলেন, ক্যালকেরিয়া কার্ভ বলেন, কার্ভ যেখানে আছে সেখানে টকের সাথে একটা বোধহয় আত্মীয়তা সম্পর্ক আছে কিনা আফজাল স্যার বলবে ভালো করে, আর আমাদের আরিফ স্যার বলবেন, আমাদের আনোয়ার স্যার বলবেন, আমাদের আলতাফ স্যার বলবেন, আমি জানি না, আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। আবার দেখেন যে ক্যালকেরিয়া কার্ভ সেবনকালীন যদি টক খায় এরা, তাহলে এদের কাজের ব্যাঘাত ঘটে বা অনেক সময় কাজ বন্ধ হয়ে যায়। এরকম একটা তথ্য আপনারা রাধারমন স্যারের বই যদি পড়েন তাহলে পাবেন। নতুন বন্ধুদের বলছি যে উনি বেলোডোনা একটা পেশেন্টের জন্য নির্বাচন করেছেন, সঠিকভাবে এই ওষুধটা কাজ করছে না কিছুদিন সেবন করার পরে। তো রাধারমন স্যার একদিন চিন্তা করছেন যে বেলোডোনা সঠিকভাবে দেওয়া হয়েছে, কাজ করছে না কেন। একদিন পেশেন্টকে প্রশ্ন করছে যে আপনি কি করেন? ব্যবসা করি। তো কোথায়? শহরে। খাওয়া দাওয়া? বলছে শহরে। কি খান? তো বলছে আমি হোটেলে রেগুলার খাই। কি দিয়ে কি খান বলেন তো? বলছে আমি রেগুলার ভিনিগার খাই। তখন রাধারমন বাবু বুঝছেন যে ও রেগুলার ভিনিগার খাওয়ার জন্য কাজ করছে না, কারণ ভিনিগার বা টক বেলোডোনার কাজে বাধা সৃষ্টি করে। তো বেলোডোনার ক্রনিক কিন্তু ক্যালকেরিয়া কার্ভ। আমার কাছে কেন জানি মনে হয় যে বোধহয় এই কারণেই কিনা, যেহেতু তার খালতো ভাই বা মামাতো ভাই ক্যালকেরিয়া কার্ভ, তাহলে তার যেহেতু টকে ঝামেলা, তারও বোধহয় সে কারণেই কিনা, আমি তাও বলতে পারছি না। এটি আমাদের সম্মানিত বড় স্যারেরা বিবেচনা করবেন বা আলোচনা করবেন। একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে স্যার এই মুহূর্তে। আসলে
এখন কিন্তু নানান মেথড আছে, এই মেথড সেই মেথড সেই মেথড, এখন একটা ওষুধ 3টা ওষুধ দিয়ে চিকিৎসা হচ্ছে। স্যার আসলে একটু ইন্টারাপ্ট যে করি। যে ভাবধারার আহ, যে ভাবধারার সাথে যদি আমাদের, জি স্যার, একটু ইন্টারাপ্ট করি। মানে আপনি টকের যে বিষয়টা বললেন, পায়খানা টক গন্ধ আসলে কখন শেষে হয়? গিয়ে বলি স্যার, শেষে গিয়ে বলি, আপনি একটু মাথায় রাখেন, হ্যাঁ, একটু হ্যাঁ। মাথায় রাখেন। আর আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো, অতটুকু লেখাপড়া আমার আছে। না, আমি ওইটা আপনাকে প্রশ্ন প্রশ্ন করবেন আলতাফ করছিলাম। স্যারকে স্যার, আর আফজাল প্রশ্ন। স্যারকে। আফজাল স্যারকে আমি ব্যক্তিগতভাবে আলাপ নাই, কিন্তু আফজাল স্যারের লেখা আমি পড়ছি হ্যাঁ। একটা না, ইন্ডিয়ান পোস্টে, স্যার একটু অমরনাথ শুনেন। স্যারের এতে। তো আমি হুম, সেই দিন থেকে স্যারকে চিনছি যে স্যারে খুব গভীর জ্ঞানের মানুষ। আর আলতাফ স্যারের তো হুম। লেকচার শুনছি। আফজাল স্যারের কথা বলছিলাম আজকে, আফজাল স্যার খুব গভীর জ্ঞানের হ্যাঁ, মানুষ, আলতাফ স্যারের তো লেকচার শুনলামই। আপনাকে আমি প্রশ্ন স্যার, করছি না, আমি যে বিষয়টা বলছিলাম একটু ইন্টারাপ্ট করি। জি একটু ফাঁকে ফাঁকে ইন্টারাপ্ট না করলে একটু কি হয়, কনসেন্ট্রেশনটা একই জনের অনেকক্ষণ ধরে শুনলে যারা শ্রোতা যারা আছে, হ্যাঁ, অনেক সময় কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, এই জন্য একটু গ্যাপ দিতে যাচ্ছি। এই যে টক গন্ধের কথা বললেন, আমাদের কিন্তু কারণ ছাড়া কিছুই হয় না বডিতে। আপনার যদি অ্যাসিডিটি যদি হয়, জি স্যার, স্টোমাকে যদি খুব বেশি অ্যাসিডিটি হয়, অ্যাসিডের গন্ধ কিন্তু টক। লেবু জি স্যার, আপনি খাবেন, হ্যাঁ, এবং এই যে ভিনেগার বলেন, একটা টক টক একটা গন্ধ আছে। তো জি যখন স্যার। অ্যাসিডিটিটা বেশি হয় পরিমাণে, তখন কিন্তু আপনার এই স্টুলের টক গন্ধটা হয়, এমনি এমনি কিন্তু হয় না। এবং যেটা স্যার আমি তো এই জন্য আপনাদের উপর ছেড়ে দিয়েছি, ইনডাইজেশন, হ্যাঁ, এই জন্য আমি ইনডাইজেশন বুঝে সুঝে আমার সম্মানিত টক স্যারদের হয়। ঘাড়ে চাপিয়ে দিয়েছি যে ওটা স্যারেরা বলবে, ওটা আমি পারবো না। আচ্ছা। তো তো ঠিক আছে স্যার। আমি তো আসলে মানে মাঝখানে ব্রেক হয়ে গেছিল নেটের কারণে, তো আমি আসলে আলোচনা শুনতে পাই নাই, আলতাফ ভাই আলোচনা শুনতে আল্লাহ, পাই নাই। তাহলে স্যার এতক্ষণ ওই এতক্ষণ গান গাইলাম কার উদ্দেশ্যে স্যার? এই না গান না তো, না স্যার একটু বলি, একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের লাইভটা অবিচ্ছিন্ন ছিল, আমাদের দর্শকরা প্রাণবন্ত ভাবে আপনার আলোচনা উপভোগ করছে। আপনি হয়তো খেয়াল করতে পারছেন না, আমি হচ্ছে কমেন্টস গুলা আমাদের লাইভের নিচে শেয়ার করছি। জি চমৎকার, এবং আপনাকে অনেকেই হচ্ছে যে ধন্যবাদ জানিয়েছে, সালাম জানিয়েছে। আমাদের এক ভাই বলছে প্রণাম আশরাফুল স্যারকে, তার সাথে সকলকে ধন্যবাদ জানিয়েছেন, অসাধারণ উপস্থাপনা, এরকম অনেকগুলা কমেন্টস আসছে। তো আমাদের আরিফ ভাইয়ের কারিগরি ত্রুটির কারণে আরিফ ভাই মাঝখান থেকে বিচ্ছিন্ন ছিল, যার জন্য উনি আমাদের আলোচনাটা শুনতে পারেননি, কিন্তু আমাদের দর্শকরা খুব ভালোভাবে শুনেছেন আর কি। তো আর আজকে আলোচনা এত প্রাণবন্ত হচ্ছে, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে, স্যার বোধহয় জানেন, গত লাইভটা যদি একটু দেখে থাকেন, আমাদের আলতাফ ভাই কিন্তু খুব ভালো গান করে। তো আজকে আমাদের আলোচনা যেমন প্রাণবন্ত হচ্ছে, আমাদের গানে, গল্পে, আড্ডায়, মানে এটা একেবারে পরিপূর্ণ আড্ডা বা পারফেক্ট আড্ডা যেটাকে বলা চলে আর কি, আজকে আড্ডাই হচ্ছে। এবং এই আড্ডার ছলে আমরা হচ্ছে যে আমাদের প্রিয় বিষয়, আমাদের পরিচিত বিষয় হোমিওপ্যাথিকে আমরা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি স্যার, আপনি আবার আপনার আলোচনা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো স্যার এখন একটা গল্প মনে পড়ে গেল আমার। আসলে যার সাথে যার প্রেম সে তার মনের ভাব বুঝে। আমি বলেছি টক কেন আমি জানি না, আরিফ স্যার বলে দিলেন। মানে বিষয়টা এরকম যে আরিফ স্যারের সাথে একটা প্রেম, তো এই প্রেমের ব্যাপারে একটা প্রেমের গল্প মনে পড়ে গেল। একজন গরিব মানুষ একটা ধনীর মেয়ের সাথে প্রেমে জড়িয়েছে। তো তার বন্ধু বেড়াতে এসে তো একদিন বলছে, দোস্ত অমুক ধনীর মেয়ের সাথে আমার কিন্তু খাতির হয়ে গেছে। তো তার বন্ধু আবার সে মেয়েটাকে চিনে, কয় এটি কি সম্ভব নাকি? ও তো ধনীর মেয়ে, দেখতে সুন্দর, তোর সাথে প্রেমে জড়ালো কিভাবে? আমার বিশ্বাস হয় না। কয় বিশ্বাস হয় না? কয় না। কয় চল তাহলে তোকে দেখাই। কয় চল তাহলে তোকে দেখাই। তো কয়েছে ঠিক আছে দেখা। তো কি দেখাবি? কয় চল তোর দেখাই খাতির আছে কিনা প্রমাণটা দি। তো এখন বন্ধুরের সাথে করে নিয়ে ওই বান্ধবীর বাড়ির সামনে গেছে। বাড়ির সামনে গেলে দেখে বান্ধবী ওই বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিলের কাছে। তো সে তার বান্ধবীকে আঙ্গুল দিয়ে ইশারা করছে যে একটু আসো দেখা করব। তো বান্ধবী আবার সাথে সাথে পায়ের থেকে জুতা খুলে এভাবে দেখাচ্ছে। তো এখন জুতা দেখাচ্ছে দেখে তার বন্ধু বলছে, কিরে তুই না বললি তোর সাথে খুব খাতার, তুই তার খুব খাতির, তুই ইশারা করলি দেখা করার জন্য, তো তোর জুতা দেখালে। কয় ব্যাগ কাল আমার জুতা দেখায় নাই। সে যে জুতাটা দেখাচ্ছে এটা হচ্ছে বাটা কোম্পানির। সে আমার বলছে ওই মোড়ে যে বাটার দোকান ওখানে দাঁড়াইতে, সে একটু পরে আসবে, চল দেখ, বিশ্বাস না হলে। তো বন্ধুরে নিয়ে এসে বাটার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরে তার বান্ধবী এসে হাজির, বলছে বুঝছিস, তুই ভাবছিস আমার জুতা দেখেছে, অপমান করছে না, আমি তার ইশারা করছি, সে আমার জুতা দেখাইছে। ঠিক টাইমে সেখানে হাজির হয়ে গেছে, তা হাজির হয়ে গেছে। তার মানে হচ্ছে যার সাথে যার প্রেম, জুতা দেখালে বুঝে যে বাটার দোকানের সামনে দাঁড়াতে হবে। এটি জুতা দেখানো না, এটা হচ্ছে বাটার জুতা আর কি। তো যাই হোক স্যার, আরিফ স্যার বুঝছে আমি কি বলতে চাইছিলাম। ওকে স্যার, আমরা আলোচনায় আসি। তো জ্ঞানানন্দ স্যার বলছিলেন যে ওষুধ সেবন, ক্যালকেরিয়া সেবনকালীন সময়ে টক খেলে কাজের ব্যাঘাত ঘটে, এটি না খাওয়াই ভালো। তো যে কটা আলোচনায় আসছিলাম,
যে সাধারণত এই রোগীদের শরীর বা সাধারণত হাত পা ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ঠান্ডা থাকে কেন? ঠান্ডা তো থাকে, এটি তো বই আমরা পাই। কেন? বুক, পাকস্থলী এবং পেটের রোগে যারা ভোগে তাদের সাধারণত হাত এবং পা ঠান্ডা থাকে। আর তাছাড়া ঘাম বেশি হয়, তার শরীর ঠান্ডা থাকে বা পা ঠান্ডা থাকে। এখানে একটি অদ্ভুত লক্ষণ যে পা ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে যেন ভেজা মোজা পরে আছে, কিন্তু ঢেকে রাখলে আবার জ্বালা করে। ঠান্ডা জিনিস ঢেকে রাখলে ভালো থাকার কথা, কিন্তু জ্বালা করে। এটি একটি অদ্ভুত লক্ষণ আমার কাছে মনে হয়। ক্যালকেরিয়ার শরীরের শেষ প্রান্ত ঠান্ডা থাকে, শেষ প্রান্ত ঠান্ডা থাকে, কিন্তু সালফারের শরীরের শেষ প্রান্ত গরম থাকে। বন্ধুরা আবার একটু রিপিট করছি, ক্যালকেরিয়ার শেষ প্রান্ত ঠান্ডা থাকে শরীরের, আর সালফারের রোগীর শেষ প্রান্ত গরম থাকে। ক্যালকেরিয়ার শরীরের বিন্দু বিন্দু জায়গায় ঠান্ডা থাকে, আর সালফারের রোগীর বিন্দু বিন্দু জায়গায় গরম থাকে। এটি একটি আনকমন লক্ষণ আমার কাছে মনে হয়। এরা শীত কাতর হলেও সূর্যের আচ্ছা তাপ স্যার, সহ্য আপনি হয় না, এটিও খানিকটা। শেষ প্রান্ত মানে হাত এবং পায়ের শেষ প্রান্ত বুঝাচ্ছেন? এখানে লেখক এভাবেই বলছেন শেষ প্রান্ত, উনি এখানে হাত পাটা উল্লেখ করেন নাই, তবে এটাই তো আমরা পাচ্ছি, তাই না? হাতের জি, তালু, পায়ের তালু, এটাই হ্যাঁ তো। হ্যাঁ 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 হ্যাঁ, উনি হাত পা উল্লেখ করে নাই। আমি ব্যক্তিগতভাবে, আপনি কিন্তু কিন্তু ব্যক্তিগতভাবে বলতে কিন্তু পারি আর কি। মাথার তালু তো মনে হয় না। মাথার তালুর আমি কথা বোধহয় কি বলছে? আমি বোধহয় আমার ডেফিনেশনে বলছিলাম যে মাথা কেন গরম থাকে, অথবা নিচে আছে, বলতেছি স্যার, আলোচনায় আছে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথা কেন গরম থাকে সেটি আলোচনায় আছে। সম্ভবত যখন রক্তের এই উচ্ছ্বাসটা, রক্তের সঞ্চালনটা ওই ঊর্ধ্বগামী হয়, মাথার দিকে যায় বেশি, তখন তার মাথা গরম থাকে। কিন্তু যখন রক্তের উচ্ছ্বাসটা হৃৎপিণ্ডের কাছাকাছি অঞ্চলে বেশি থাকে, তখন তার মাথা গরম থাকে না। তো যাই হোক, ওটি আলোচনায় আসতেছি স্যার। আমি ওটি এখন যেটি বলছিলাম যে ঠান্ডা জল সহ্য হয়, কিন্তু ঠান্ডা সাধারণ জল অনেক সময় সহ্য হয় না। এটি হচ্ছে ক্ষয় দোষের লক্ষণ। যারা টিউবারকুলার দোষে ভোগে তারা অনেক সময় ঠান্ডা জল সহ্য হয়, কিন্তু নর্মাল জল সহ্য হয় না। আমি একবার এক জায়গায় বেড়াতে গেছি, একটা মেডিকেল কলেজে লেকচার দেওয়ার জন্য। তো সেখানে প্রিন্সিপাল স্যার বলছে, স্যার আমি আইসক্রিম জল এক জগ একসাথে খেতে পারি, কিন্তু নর্মাল পানি খেতে পারি না। তা আমার মনে প্রশ্ন জাগলো, এই কথাটা আমি নীলমণি ঘটক স্যারের বই পড়ছিলাম, যে স্যার আপনার বংশে বা আপনার কারো যক্ষা টক্ষা কখনো ছিল? কয় স্যার আমারই তো যক্ষা হয়েছিল। তখন আমি চিন্তা করলাম যে আমাদের মনীষীরা যেসব কথা বলে গেছে তার সত্যতা কত। তো এটি একটা লক্ষণ, যাদের ঠান্ডা জল সহ্য হয় কিন্তু নর্মাল জল সহ্য হয় না, এটি কিন্তু ক্ষয় দোষের লক্ষণ, অর্থাৎ যক্ষা দোষের একটি পূর্বাভাস বা লক্ষণ। তো যাই হোক, সহজে ঘাম হয়, ঘামে সহজে সর্দি লাগে। স্নানে ভয়ের একটা কারণ হচ্ছে যে স্নানে তাদের কষ্টটা বাড়ে আর কি। সিদ্ধ ডিম খাওয়ার ইচ্ছা কেন সেটা আরেক স্যার গতদিন বলছে, আমি আর বলবো না। আর লবণ তাদের পছন্দ, লবণ তারপরও নতুন বন্ধুদের জন্য বলা উচিত যে ডিমের সারা অংশে ক্যালসিয়াম থাকে, তার ক্যালসিয়ামের অভাব হেতুই হয়তো সে ডিম পছন্দ করে। আর লবণ পছন্দ করার একটা কারণ, যারা রক্ত স্বল্পতায় ভোগে তাদের মধ্যে লবণের চাহিদাটা একটু বেশি থাকে। দুধ খেলে হজম হয় না কেন, পেট খারাপ করে, নতুন বন্ধুরা অনেক সময় প্রশ্ন করতে পারে। যাদের মধ্যে ক্যালসিয়ামের সামঞ্জস্যতার অভাব থাকে তাদের এরকম দুধের মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অনেক সময় হজম হয় না, এটি একটি কারণ হতে পারে। রাতে ঘুম হয় না কেন ক্যালকেরিয়া কার্ভের, এমন প্রশ্ন আসতে পারে। এরা একটা চিন্তা যদি একবার মাথায় ঢুকায়, তাহলে লং টাইম ঘুরে ফিরে এই চিন্তায় তাদের মনে আসতে থাকে, যেটি আমাদের আলতাফ স্যারের আলোচনার মধ্যে অন্যভাবে ছিল আর কি। তো দীর্ঘমেয়াদী ঘুম, নিদ্রাহীনতা যদি কেউ ভোগে, সেই ক্ষেত্রে আমাদের ডাক্তার ক্লার্ক স্যার 30 শক্তির কথা বলছেন। উনি এইভাবে বলছেন যে যদি কেউ দীর্ঘদিন নিদ্রাহীনতায় ভোগে, তবে 30 শক্তি দিলে, দিনের বেলা যদি কয়েক দাগ 30 শক্তি দেয়া যায়, তাহলে সেই রাতে তার ঘুম হবেই। যদি ক্যালকেরিয়ার পেশেন্ট হয়, ক্যালকেরিয়ার লক্ষণ মিল থাকে এবং কেউ অনিদ্রায় ভোগে, তাহলে 30 শক্তি দেওয়ার জন্যই উনি পরামর্শ দিয়েছেন। অনেক সময় এরা এরা ভয়ের স্বপ্ন দেখে। স্যার যেটি বলছিলেন আলতাফ স্যার, এদের মধ্যে ওই যে একটা ভীতি। তো ক্যালকেরিয়া কার্ভ সাইকোসিস হওয়ার কারণে তাদের মধ্যে ভয়ের স্বপ্ন দেখার একটা প্রবণতা থাকে। এদের সব কাজে ধীরতা বা গতি কমের একটা কারণ, এদের ওজন বেশি হওয়ার কারণে বা দুর্বলতা থাকার কারণে এদের গতি অনেক সময়, কাজের গতি কম হয়। এরা দায়িত্বশীল, স্যার যেটি বললেন খানিক আগে। অনেক সময় অলসতা বা অনীহাও থাকে। ক্যালকেরিয়া কার্ভের শরীরের উপর অংশ কিন্তু ডান দিকে আক্রান্ত হয়, কিন্তু নিচের অংশ অনেক সময় বাম দিকে আক্রান্ত হয়। ক্যালকেরিয়া কার্ভ কোনো মানুষের জন্য যদি লক্ষণ সাদৃশ্যে ডাক্তার বন্ধুরা প্রেসক্রিপশন করেন, দেখা যাচ্ছে যে তার শেষ পর্যন্ত ক্যালকেরিয়া কার্ভেই প্রায় থাকা লাগে অধিকাংশ ক্ষেত্রে। এর একটি বিশেষ কারণ হচ্ছে যারা ক্যালকেরিয়া কার্ভ হয়ে জন্মায় তারা আজীবন প্রায় ক্যালকেরিয়া কার্ভই থাকে। এদের ধাতুগত তেমন পরিবর্তন হয় না, এদের লেয়ারটা মাত্র পরিবর্তন হয়। সতর্কতা, এখানে
একজন মনীষী বলছেন ক্যালকিরিয়া কার্বের রোগীর চিকিৎসাকালীন সময় চুন না খাওয়াই উচিত, এটি বলছে ডাক্তার উপেন্দ্রনাথ। উনি কারণটা এটাই যে আমরা যে চুন খাই সে চুন কিন্তু এই ঝিনুক থেকেই তৈরি, সেখানে কিন্তু ক্যালসিয়াম আছে, তো এটি স্থলমাত্রার, আর আমাদের ওষুধটা হচ্ছে এই ক্যালসিয়াম থেকে, যেটি হচ্ছে সূক্ষ্ম মাত্রার, যে কারণে এই স্থলমাত্রা সূক্ষ্ম মাত্রার কাজে বাধা সৃষ্টি করে। আর আরেকজন মনীষী বলছেন ডাক্তার টিসি মন্ডল যে পূর্ণিমার সময় ক্যালকিরিয়া কার্ব ব্যবহার না করা উচিত, তাতে রোগ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ পূর্ণিমার সময় কিন্তু ক্যালকিরিয়া কার্বের বৃদ্ধি। এখানে মনীষীদের একটা পরামর্শ আছে যে শিশুদের ক্ষেত্রে অপেক্ষাকৃত ঘন ঘন প্রয়োগ করা যায় কিছুটা, কিন্তু বয়স্কদের বেলায় এক মাত্রায় যথেষ্ট। বয়স্কদের বেলায় বেশি ডোজ দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছিল আমার আজকের আলোচনা। এখন ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব বেশি সচেতনতা অবলম্বন করি ক্যালকিরিয়া কার্বের ব্যাপারে। আমাদের আলতাফ স্যার বলছেন এনারা খুব সচেতনতার বা সাবধানের ব্যাপারে আমার একটা গল্প মনে পড়ছে স্যার, গল্পটা না করলে শান্তি পাচ্ছি না। সেটা হচ্ছে এরকম যে পাশাপাশি 4 তলা বিল্ডিং, তা এক ভাবি 4 তলা বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এক ভাবিও 4 তলা বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে আছে, আর ঠিক ফ্লোরে মাটিতে আর কি, ওনারা 4 তলার বারান্দায়, আর নিচে মাটিতে একজন বড় সুই দিয়ে বা সুচ দিয়ে ল্যাপ, শীতের দিন তো ল্যাপ সেলাই করছে। তো সুইটা যখন ঢুকাচ্ছে এভাবে হাত উঁচা করছে, তখন একদিকের বারান্দার ভাবি বারবার মাথাটা এভাবে সরিয়ে নিচ্ছে। তো ওই দিকের ভাবি বারবার দেখছে কিরে, যখন সুই নিচের দিকে ঢুকায় তখন ও তাকায় মাথা নিচে করে, কিন্তু সুইটা যখন উঁচা করে তখন মাথা সরিয়ে নেয়। ঘটনা কি? তো উনি কিছুক্ষণ দেখার পরে বলছে, আচ্ছা ভাবি, সুইটা যখন এমনি করে উঁচা করে তখন আপনি হাত সরিয়ে মাথা সরান কে, কারণ কি? আপনাকে কি গুতা লাগবে নাকি? আপনি আছেন 4 তলায়, বেটা আছে নিচ তলায়, প্রায় 50-60 হাত নিচে। লাগুক আর না লাগুক, ভাবি সাবধান থাকা ভালো। তো ক্যালকিরিয়া কার্বের রোগীরা ঠিক এরকম, খুবই সাবধান থাকে এবং এরা সাবধান থাকতে খুব পছন্দ করে। তো একটা জিনিস, হোমিওপ্যাথি ওষুধ এরকম যথাসময়ে যদি দিতে পারা যায় স্যার, তাহলে অমৃত, কিন্তু যথাসময়ে দিতে না পারলে স্যার অমৃত হয় না। একটা উদাহরণ আমার মনে পড়ছে যে বাড়ির কর্তা যদি যথাসময়ে বাড়ি ফিরে তাহলে খাবার গরম থাকে, বউ ঠান্ডা থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি দেরিতে ফিরে তাহলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যায়, বউ গরম হয়ে যায়। তো স্যার ওষুধ যথাসময়ে যদি দিতে না পারি আমরা, তাহলে কিন্তু ঝামেলাটা হয় যে বাড়ির বউ গরম হওয়ার মতো। আর আরো একটা বিষয়, যে ভয়ের কথা যখন মনে পড়লো স্যার, আর একটা গল্প দিয়ে আমি শেষ করবো, আমার আলোচনা শেষ হয়ে গেছে। একজন মানুষ গল্প করে প্রায় তার বউর কাছে, সে খুব দুর্ধর্ষ সাহসী, তো নতুন বউ এই কথা বিশ্বাস করেছে এবং চিন্তা করছে, দেখ স্বামী জীবন একটা পাইছি, তাও আবার খুব সাহসী, আমি নিরাপদে থাকবো। তো একদিন স্বামী স্ত্রী শুয়ে শুয়ে বিকালবেলা গল্প করছে, হঠাৎ করে দেখে চালের বাতায়, আপনারা কি বলেন আমি জানি না, ঠিক উপরে ছাদের নিচ, গ্রামে যে ছাদের নিচ যেটাকে, এটাকে আমরা বলি চালের বাতা, তো চালের বাতায় একটা সাপ হাঁটছে। এই স্বামী সাপ দেখে ভীষণ ভয় পায়, বউ আবার এটা জানে না, বউ তো শুনছে যে স্বামী খুব সাহসী, তাই শুয়ে গল্প করছে, গলা ধরে খুব আনন্দ করছে, হঠাৎ করে দেখে সাপ। তো সাপটা দেখছে বউ, বউ হঠাৎ করে বলে উঠেছে, এই সাপ সাপ, যেই বলেছে সাপ, বউ খালি জিজ্ঞাসা করেছে কই, স্বামী বলছে কই, বউ বলছে এই যে বুকের ওপর চালের বাতায়, আঙ্গুল দিয়ে যেই দেখায় যে বউরে রাইখে ঘরের বাইরে এক দৌড় দিয়ে পালাইছে। পরে বউ বলছে, তুমি দৌড় দিয়ে বাড়ির বাইরে গেলে কেন, ভিতরে আসো সাপ মারো। বলছে তাড়াতাড়ি একটা পুরুষ মানুষ ডাক, পুরুষ মানুষ। তো বলছে, আরে বেকুব, তোর কাছে না হয় পুরুষ, তাই কি সাপের কাছে পুরুষ? তো ঘটনা হলো যে ভয় কিমন জিনিস স্যার, ক্যালকিরিয়া কার্বের কাছে গেলে বোঝা যায়, যেটি আমার আলতাফ স্যার খুব মজা করে বলছিলেন, আমি খুব মজা করে শুনছিলাম। আর আমার আফজাল স্যারকে আমি লাইভে দেখতে পেয়ে খুব খুশি। গতদিন আমি এমনি দেখে নিয়েছি লাইভ ছাড়াই, ওনার লেখা পড়েছিলাম একটা, যে ওষুধ ছাড়াও ট্রিটমেন্ট দিয়েও রোগী সুস্থ করা যায়। সেইটি আমি আশা রাখলাম যে একদিন আমাকে উনি শেখাবেন। আমি ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে যাবো স্যার, বসে বসে গোপনে আমার শিখাবেন। আচ্ছা স্যার, এই বিষয়টা একটু পরে আসতেছি আমরা। আমার আলোচনা শেষ স্যার, আমার আলোচনা শেষ। সবাইকে ধন্যবাদ। যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয় সবাই আমাকে ক্ষমা করবেন, আমি অত ভালো আলোচনা করতে পারি না। আপনাকে এত সহজে ছাড়ছি না, একটু আলতাফ ভাইয়ের সঙ্গে একটু আলোচনা আসে। আলতাফ ভাই, আপনি ওই ক্যালকিরিয়া ফস এবং স্যানিকিউলার পার্থক্যটা কি করেছিলেন আজকে ক্যালকিরিয়ার সঙ্গে? আলতাফ ভাই এখন বলেন। হ্যাঁ, নেট্রামিউরের সঙ্গে ওটা করা হয়েছে, স্যানিকেল ওটা বলতে পারি, সমস্যা নেই। ক্যালকিরিয়া ফস এবং স্যানিকিউলা। হ্যাঁ ক্যালকিরিয়া কার্বের সঙ্গে। তো ক্যালকিরিয়া ফস স্যানিকিউলা মানে শর্টকাট বলতে গেলে যেটা বলা যায়,
ক্যালকেরিয়া ফসের একরকম বলতে গেলে যে ক্যালকেরিয়া ফসে রুগীরা ভীষণ দুর্বল, মানে ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস এরা সমগোত্রীয় ওষুধ প্রায়ই, কিন্তু ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া কার্ভের মতো এতটা ভীত নয়। এবং ক্যালকেরিয়া কার্ভ অপেক্ষা ক্যালকেরিয়া ফস সাহসী। ক্যালকেরিয়া কার্ভ অপেক্ষা ক্যালকেরিয়া ফস খুব খিটখিটে, রাগী, ঝগড়টে। ক্যালকেরিয়া ফসের মধ্যে একটা বিষয় খুব বেশি প্রভাব ফেলে, সেটা হচ্ছে ব্যাড নিউজ। কোনো খারাপ সংবাদ রুগীকে ভীষণভাবে দুর্বল করে দেয়, এবং খারাপ সংবাদের সময় এরা অত্যন্ত অস্থির হয়ে পড়ে, যে অস্থিরতাটা চোখে পড়ার মতো। বাড়ির লোকজন তাকে কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়, এতটাই অস্থির হয়ে পড়ে ক্যালকেরিয়া ফসের। মানে আমি বেসিক জায়গাটা বলছি, টোটাল সিমটমটা বলছি না, জাস্ট ফারাকটা। খারাপ সংবাদ, খারাপ ঘটনা, এগুলোতে ক্যালকেরিয়া কার্ভের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটাতে সবথেকে বাইরে যেতে চাই বারবার, ঘন ঘন ঘরে থাকতে চাই, ঘন ঘন বারবার বাইরে যেতে চাই। হ্যাঁ, ক্যালকেরিয়া ফসের পেশেন্ট ক্যালকেরিয়া ফসের মিউট করা, আপনারটা মিউট করা, আলতাফ ভাই মিউট করা, আপনি মিউটটা আনমিউট করেন। আলতাফ ভাই আনমিউট করেন। আনোয়ার ভাই আলতাফ ভাইটা আনমিউট করা, মিউট করা। দেখছি আমি। ক্যালকেরিয়া ফসের পেশেন্ট আজীবন উদরময়ে ভোগে, উদরময়ে খুব দুর্গন্ধ থাকে এবং পেটে প্রচুর ফাঁপ থাকে। এদের ক্ষুধা থাকে খুব বেশি, মানে ছোটবেলা থেকেই এদের ক্ষুধা থাকে খুব বেশি। খিদে পেলে এরা অপেক্ষা করতে পারে না, যখনই ক্ষুধা পায় তখনই পেটে এক ধরনের যন্ত্রণা করে, আর যন্ত্রণা হলেই ওরা খেতে বাধ্য হয়। যখনই খাবে, খাবার পরেই ওদের সঙ্গে সঙ্গে পায়খানার বেগ চলে আসে। যখন পেট খালি থাকে, যখন ক্ষুধা পায়, তখন খিদের একটা যন্ত্রণা থাকে, সেটা ক্ষুধার যন্ত্রণা। আর যখনই খেতে বাধ্য হয় এবং খাবার খায়, খাবার খেতে খেতেই ওদের পেটে এবার মল ত্যাগের একটা যন্ত্রণা আসে, এবং সঙ্গে সঙ্গে পায়খানায় যেতে ওরা বাধ্য হয়। পায়খানায় যাওয়ার পরে কিছুক্ষণ ওরা 1-8 ঘন্টা আবার চলতে পারে, তারপরে পুনরায় খিদে পাবে। পুনরায় খিদে পেলে পেটে আবার যন্ত্রণা করে, পেটে যখনই যন্ত্রণা করবে তখনই আবার খেতে বাধ্য হয়। এইভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে, ফলে ওদের শরীরে পুষ্টি আসে না, পুষ্টির অভাব। যার জন্য ক্যালকেরিয়া ফসের রোগীরা, বিশেষ করে এদের গতি প্রকৃতি থাকে শীর্ণতা প্রাপ্তি, প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার বেগ এবং সমস্ত স্রাবের দুর্গন্ধ। আর বাকি সিমটম দুর্গন্ধ, সেই সঙ্গে এরা হচ্ছে খুব ঝগড়টে, স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, এরা সাহসী, এরা বাড়িতে বাইরে সব জায়গাতে এদের রাগ মেজাজ এগুলো দেখানোর ক্ষমতা ক্যালকেরিয়া ফসের রয়েছে সব জায়গাতেই। মোটামুটি এইটুকু হচ্ছে ক্যালকেরিয়া ফসের সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের একটা শর্টকাট ক্লিনিক্যাল পার্থক্য করার একটা জায়গা।
আর স্যানিকিউলা হচ্ছে এমন একজন ব্যক্তি যার অনেকগুলো ফিজিক্যাল সিমটমের সঙ্গে স্যানিকুলার সঙ্গে অনেক মিল আছে, অনেক সদৃশ আছে। তো বোঝার উপায় হচ্ছে স্যানিকিউলা ব্যক্তি খুব উগ্র, খুব জেদি, প্রচন্ড উগ্র, প্রচন্ড জেদি, প্রচন্ড রাগী, প্রচন্ড সাহসী, প্রচন্ড ঝগড়াটে। আর স্যানিকুলা রুগী সে হুকুম করতে বেশি পছন্দ করে, প্রায়ই হুকুম করবে এবং হুকুম করিয়ে তার চাহিদাটা বা তার কাজ পরিপূর্ণ করতে ওর ক্ষমতা রয়েছে। কিন্তু উল্টে স্যানিকুলাকে যদি হুকুম করা হয়, স্যানিকুলা মানবে না। মানে একটা ব্যক্তিকে এক পলকে দেখে আমরা কিভাবে চিনব? স্যানিকুলা ব্যক্তি বাড়িতে বাইরে সমস্ত জায়গাতে সমানভাবেও সাহস দেখানোর স্পর্ধা রাখে। স্যানিকুলা হচ্ছে খুব খামখেয়ালিপনা, ভীষণ খামখেয়ালিপনা। ও কোনো জিনিস এই মুহূর্তে চাইলো, তারপরেই ওর মত পাল্টে যেতে পারে এবং সেই জিনিস যখন তাকে অফার করা হয় সেটাকে আবার রিজেক্ট করে দেবে, ক্যামোমিলার মতো। স্যানিকুলা সর্বদা ক্যারেট চাই, অলওয়েজ ক্যারেট চাই। ওই যে হুকুম করে, সবসময় হুকুম করে করে তার কাজ সমাধা করিয়ে নেয়। এটাই হচ্ছে বড়দের ক্যারেট। আর বাচ্চাদের ক্যারেটটা কি? বাচ্চাদের ক্যারেট হচ্ছে যে সে যে জিনিসগুলো চায়, বিভিন্ন খাবার হতে পারে, কোল হতে পারে, বেড়ানো হতে পারে, এইগুলো ও বাই প্রেসারে করিয়ে নিতে সাহস রাখে এবং করিয়ে নেয়। যদি করিয়ে না নেয় কি করবে? আলতাফ ভাই আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়, নেটওয়ার্ক থেকে পড়ে গেছে কোনো কারণে। জি, আমরা আলোচনা তো আমরা শুনি নাই মনে হয়। আফজাল ভাইয়ের আলোচনা শুনেছি। আফজাল ভাই আজকে কোনো আলোচনা করেননি এখনো। আফজাল ভাই আশরাফ স্যারের আলোচনার পরে তো আলতাফ ভাই করলেন। এখন আফজাল ভাই যদি আজকে টোটাল আলোচনার উপরে কোনো মন্তব্য বা হচ্ছে আপনার কোনো বিষয় আলোচনার থাকে, এখন আলোচনা করতে পারেন। যে গ্যাপের জায়গাটা আছে, গত আলোচনায় আপনি যে আলোচনা করেছিলেন, তারপরে যে আলোচনাগুলো আছে সেই আলোচনা থেকে যদি কিছু বলতেন। জি, বুঝতে পারছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি খুব মনোযোগ দিয়ে, খুব কনসেন্ট্রেটেড করে সম্মানিত ডাক্তার আশরাফুল হক স্যারের বিশাল মূল্যবান আলোচনা শুনতেছিলাম। এত বিশাল আলোচনা করেছেন স্যার, এত সুন্দর প্রাণবন্তভাবে আলোচনা করেছেন। তারপর আলতাফ ভাই প্রথম দিকে আলোচনা করেছেন, এরপরে আবার সংযোগ করেছেন। সব মিলিয়ে মানে আজকের টপিকস যেটা ক্যালকেরিয়া কার্ভের, বোধহয় মানে এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, যা আলোচনা হয়েছে জাস্ট দুইজনের কাছ থেকে, এই আলোচনাটা মনে রাখতে পারলে আমাদের বোধহয় মানে ক্যালকেরিয়া কার্ভের রোগী আমাদের কাছ থেকে ছুটতে পারবে না। এটা মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারি। মানে এখানে আর ফাঁক ফোকর নাই, আলোচনা নতুন করে সংযুক্ত করার মতো খুব বেশি ফাঁক ফোকর নাই, বা এই আলোচনার উপর মন্তব্য করতে চাচ্ছি না। মন্তব্য করলে এটাই যে আলোচনা খুবই প্রাণবন্ত হয়েছে, খুবই চমৎকার হয়েছে এবং খুবই মানে যথেষ্ট হয়েছে, এতটুকু বলা যেতে পারে। এখানে তারপরে আমাকে যেহেতু মাইক দেওয়া হয়েছে আর আলোচনা মোটামুটি অনেক সময় ধরে চলতেছে, আরিফ ভাইয়ের আলোচনা আমরা শোনার জন্য অপেক্ষা করতেছি। আসলে আমি সবসময় একটু কম আলোচনার ভিতরেই থাকি, একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি। তো আজকেও খুব অল্প আলোচনাই করবো ইনশাল্লাহ। অল্প আলোচনার ভিতরে আমরা ক্যালকেরিয়া কার্ভের আলোচনা করতে গিয়ে মোটামুটি সবাই যে বিষয়টা নিয়ে এসেছি, যে ভয় বেশি থাকে, আতঙ্ক বেশি থাকে, তারপর হচ্ছে এদের দুর্বলতা বেশি থাকে, সতর্কতা বেশি থাকে, সচেতনতা বেশি থাকে। এগুলো রুব্রিকের ভাষায় বিভিন্ন ভাবে আমরা আলোচনা নিয়ে আসতে পারি। তো এগুলো হচ্ছে যে তার একটা স্টেট। তো এই ভয়, আতঙ্ক,
সতর্কতা, সচেতনতা, দুর্বলতা, পিছিয়ে পড়া, কথা বলতে দেরি হওয়া বা হাঁটতে দেরি হওয়া, শরীরের ক্লান্তি, নিস্তেজ ভাব, মানে এই প্রত্যেকটা বিষয়ই ক্যালকিরিয়া কার্ভের অন্যতম লক্ষণ, কোনো সন্দেহ নেই। আমার লাইভ থেকে বোধহয় অনেকেই ডিসকানেক্ট হয়ে গেছেন। আলতাফ ভাই এসেছেন, আরিফ ভাই এসেছেন। না, আমরা শুনতে পাচ্ছি, আপনি আলোচনা করেন। আচ্ছা আচ্ছা। এই যে ব্যাপারগুলো, তো এর সাথে আমি জাস্ট আজকে একটা স্টেট নিয়ে একটু কথা বলবো, জাস্ট ভয়ের স্টেটটাকে আর একটু ক্লিয়ার করার জন্য, বা এর সাথে কানেক্টেড বিষয়টাকে একসাথে আমি হয়তো অনেক আলোচনা করার মতো যোগ্যতাও রাখি না, বা সেই সময়টাও এখন নেই। তো আমরা একটা বিষয় জানি, সেটা আমরা হোমিওপ্যাথিক সিস্টেমে যদি বিচার বিশ্লেষণ করি, মায়াজমেটিক ভাবে যদি বিচার বিশ্লেষণ করি, আমাদের সংবিধান অর্গান অফ মেডিসিন থেকে যদি বিশ্লেষণ করি, অথবা আপনি যদি বায়োলজিক্যাল দিক থেকে অ্যানালাইসিস করেন, অথবা যদি আপনি আরেকটু ডিপার লেভেলে নিউরো সায়েন্স অনুসারে কোনো রোগীকে স্টাডি করেন, তাহলে যে বিষয়গুলো, মানে যে বিষয়টা ক্লিয়ার একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষের প্রত্যেকটা কাজের সাথে, প্রতিটা আউটার এক্সপ্রেশনের সাথে, প্রতিটা আউটার স্পিচের সাথে, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে তার ইনার একটা ভয়েস থাকে, তার ইনার একটা থিঙ্কিং লেভেল থাকে, ইনার একটা বিলিফ থাকে, তার ভিতর একদম অন্তর্নিহিত ভিতরের জায়গা থেকে, অনুভবের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, কনসেপশনের জায়গা থেকে, উপলব্ধির জায়গা থেকে, মানে এর চেয়ে আর ডিপার লেভেলের কোনো স্টেট থাকতে পারে না একটা জীবন্ত মানুষের ক্ষেত্রে। আমরা যদি মনে করি যে আমরা একটা মানুষকে চিকিৎসা করব, একটা জীবন্ত মানুষের একদম ইনার পয়েন্ট ধরে চিকিৎসা করব, তাহলে আমরা ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট হচ্ছে যে তার ইনার ভয়েসটা কি, তার ইনার টকিংটা কি, যেটা আসলে বাহ্যিক সেন্টেন্স দিয়ে অনেক সময় মূল্যায়ন করা যায় না, বা বাহ্যিক যে ফিজিক্যাল সিমটমস গুলো যেগুলো আমরা আলোচনা করেছি, অনেক সময় হয়তো বা এমনটাও হতে পারে যে বাহ্যিক ফিজিক্যাল সিমটমস গুলো ক্যালকিরিয়া কার্ভের নাই, কিন্তু ইনার স্পিচটা, ইনার ফিলিংসটা, ইনার বিলিফটা ক্যালকিরিয়া কার্ভের স্টেটে আছে। তখন কিন্তু অবশ্যই আমরা ক্যালকিরিয়া কার্ভকে চিন্তা করতেই হবে। তো অবজার্ভ ভাই, আমরা এটা বুঝবো কি করে তার ইনার ভয়েসটা কি? আমি সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য, তো ক্যালকিরিয়া কার্ভের ইনার স্পিচ যেটা, তো ইনার স্পিচের জায়গা থেকে, যেমন ধরেন আমরা বাহ্যিকভাবে একটা এক্সপ্রেশন দেখি, যে ধরুন আপনার কোনো একটা রোগী, মা অভিযোগ করতেছে যে সন্ধ্যা হইলেই তাকে আর পাশের রুমে পড়তে পাঠানো যায় না, যতই তাকে ধমকানো হোক, যতই তাকে পিটানো হোক, যে ওই রুমে আর যাইতেই চাচ্ছে না, কোনোভাবে সে ওই রুমে যাবে না, আমি ওই রুমে যাব না। বা রাত্রি হইলেই সে লাইট অফ করতে দিতে চায় না, এগুলো কিন্তু এক্সটার্নাল বোঝা যায়। রাত্রি হইলেই সে লাইট অফ করতে দিতে চাচ্ছে না, বা দিনের বেলাও দেখা যাচ্ছে যে অনেক সময় অন্ধকার রুমে যেতে চাচ্ছে না, অথবা সে বাথরুমে যেতে চাচ্ছে না। এই একটা এক্সটার্নাল ধরেন একটা স্পিচ বা একটা এক্সটার্নাল বিহেভিয়ার কোন রোগীর ভিতরে ফুটে উঠলো। তো এখানে যদি আমরা নিউরোসায়েন্স অনুসারে এক্সপ্লেনেশন করি, তাহলে মূলত তার একটা ইনার ফিলিংস এখানে কাজ করতেছে, যেই কারণে সে পাশের রুমে যেতে চাচ্ছে না, যেই কারণে সে লাইট অফ করতে চাচ্ছে না, যেই কারণে সে বাথরুমে যেতে চাচ্ছে না, যেই কারণে সে অন্ধকার কোনো কক্ষে কোনোভাবে তাকে নেওয়া যাচ্ছে না, তার ফিয়ার ডার্ক আছে, কিন্তু ইনার যে ফিলিংসটা, ইনার যে বিলিফটা, সে মনে করতেছে যে এখানে ওই রুমে খুব ভয়ঙ্কর কোনো একটা প্রাণী এখানে দাঁড়িয়ে আছে, বা ভয়ঙ্কর কোনো একটা কিংভূত কিমাকার, খুব অদ্ভুত টাইপের, অস্বাভাবিক টাইপের, ডেঞ্জারাস টাইপের, তার ফিলিংসে, তার দিব্য দৃষ্টিতে, এটাকে আপনার বিবিড লুকিং বলতে পারেন, একদম স্পষ্ট ভাবে আমরা হয়তো চোখে দেখতেছি না কিছুই, কিন্তু তার চোখে ফুটে উঠতেছে যে এখানে ভয়ঙ্কর কোনো একটা কিছু আছে। এই রুমে বা এই অন্ধকারে, এই ঘরে, এই অবস্থায়, এই সিচুয়েশনে তাকে আপনি যতই শাসন করেন, যতই ধমকানো হোক, যতই তাকে পিটানো হোক, তাকে ওই টেবিলে পড়তে বসানো হোক, আমরা মূল কারণটা যদি এখানে ধরতে না পারি, বা মূল কারণটাকে যদি সুইচ দিয়ে চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু এখানে আউটার স্পিচ বা আউটার বিহেভিয়ার গুলো চেঞ্জ হবে না। এখানে তার দৃষ্টিতে সেই স্পষ্ট চোখে দেখছে যে ওইখানে ভয়ঙ্কর একটা প্রাণী আছে, তার চোখে ভাসতেছে যে ওইখানে ভয়ঙ্কর কোনো একটা স্পিরিট আছে, ভয়ঙ্কর ভূত আছে, ডেঞ্জারাস কোনো একটা চেহারা সে দেখতেছে। তো এটা হচ্ছে তার যে বিষয়গুলোকে বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি না, সে বিষয়ে সে স্পষ্টভাবে তার চোখে ফুটে উঠতেছে, তার
হচ্ছে আপনার কি বলে বিশ্বাসে এমন ভাবে স্থাপিত হয়ে যাচ্ছে, তার বিলিফ থেকে এটা এমন ভাবে সেট হয়ে গেছে, যার কারণে ভিতরের এই যে দৃষ্টিটা, যেটাকে আপনি মাইন্ডস আই বলতে পারেন বা সোলস আই বলতে পারেন, অন্তর্চক্ষু বা মনের চক্ষু, সে মনের চক্ষু দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে সে এমন এমন কিছু দেখছে যে বিষয়গুলোকে আমরা হয়তো হিসাবে মিলাতে পারছি না, কিন্তু সে কিন্তু বাস্তবিকই দেখছে, যার কারণে সে এই এক্সটার্নাল বিহেভিয়ার গুলো করে থাকে বা এক্সটার্নালি এই ভয়টা সে প্রকাশ করে থাকে। এটা একটা বিষয়, এটা একটা ইনার স্পিচের কথা বললাম। কেলকিরা কার্ভের বেসিসে আমি ইনার স্পিচের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এর একটা রুব্রিক রয়েছে আফজাল ভাই, তো একটা রুব্রিক রয়েছে, আমি হ্যাঁ, রুব্রিকটা হ্যাঁ, জাস্ট বলেন তো, বলে, সংযুক্ত, হ্যাঁ। রুব্রিকটা জাস্ট আমি বলেই সরে যাচ্ছি। জি জি জি, হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। Delusion vision has horrible. Delusion vision has horrible. যেন সে ভয়ঙ্কর কোনো কিছু জিনিস দেখছে, চোখে দেখছে, যেন সে ভয়ঙ্কর কোনো কিছু জিনিস সে চোখে দেখছে, তার দৃষ্টিভঙ্গিতে। আপনি যেটা বললেন তার রুব্রিক হচ্ছে এটা। থ্যাংক ইউ। পরবর্তীটা শুরু। আনোয়ার ভাই Horrible রুব্রিকটা things বা delusion sees, এই যে ব্যাপারটা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কন্টিনিউ আফজাল ভাই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি জি। তো এখানে অবশ্যই পরবর্তীতে আপনারা আরো অবশ্যই সংযোজন করবেন। আমি জাস্ট একদম পিন পয়েন্ট অফ ম্যান অফ মাইন্ড এই জায়গাগুলোকে একটু ধরার চেষ্টা করছি। তো ধরুন কেলকিরা কার্ভ সম্পর্কে আমরা বললাম যে তারা খুব অলস থাকে, তারা কাজ করতে চায় না বা কাজ পাগল, এটা একটা বলা হয়েছে বিপরীতভাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের ভিতরে অনেক সময় দেখা যায় কাজের প্রতি অনীহা, এদের রেসপন্সিবিলিটির সেন্স অনেক বেশি, আমরা জানি যে খুব ওভার সেন্স থাকে, কিন্তু তারপরও এত ক্লান্তি, এত দুর্বলতা, বাহ্যিকভাবে আমরা এটা মনে করি যে সে অনেক ক্লান্ত বা সে অনেক দুর্বল বা সে এত কঠিন রোগে আক্রান্ত, এজন্য সে কাজে যাচ্ছে না বা এজন্য সে তার ডিউটিতে যেতে চাচ্ছে না, যদিও সে আগে খুব বেশি সিরিয়াস ছিল তার ডিউটির ব্যাপারে, তার রেসপন্সিবিলিটির ব্যাপারে। তো এই জায়গায় রোগীর যে এই স্টেটে যখন রোগীদেরকে আমরা দেখি, কেলকিরিয়া কার্ভের যে স্টেটটা অরিজিনালি হচ্ছে তার বিলিফ এখানে কাজ করে যে আমি আসলে এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছি, এমন একটা ডিজিজ আমাকে ধরে ফেলছে, এমন একটা প্যাথোলজি আমাকে গ্রাস করে ফেলছে, আমি এখন আর মানে কাজ করার, বাইরে যাওয়ার, অ্যাক্টিভ থাকার, আমার রেসপন্সিবিলিটি শো করার সেই যোগ্যতাটা এখন আর আমার নাই। আমিও খুব অসুস্থ, আমি খুবই ক্লান্ত। তার ফিজিক্যাল লেভেলের ক্লান্তি, ফিজিক্যাল লেভেলের অসুস্থতা, তার ফিজিক্যাল লেভেলের প্যাথোলজি বা ডিজিজ যতটা তীব্র, তার চেয়ে অনেক বেশি তীব্র হচ্ছে তার বিলিফের জায়গা থেকে সে বিশ্বাস করে ফেলছে যে আমি খুব জটিল একটা ভেদিতে আক্রান্ত, আমি অসুস্থ, আমার দ্বারা এই কাজটা আর হবে না। তার বিশ্বাসের কারণে তার ফিজিক্যাল লেভেলের লেথার্জিনেসটা ডাবল হয়ে যায়। তার বিশ্বাসের কারণে সে ডিউটিতে যেতে পারে না, এখন তার বিশ্বাসের কারণে সে এখন আর কাজের স্পিড খুঁজে পায় না। তো এটার একটা রুব্রিক আছে, ডিলিউশন সিক। আমরা আমাদের কাছে রোগীরা যারা আসে সবাই কিন্তু সিক, কিন্তু সবার বিলিফের জায়গা থেকে এই রুব্রিকটা কেন আমাদের রেপার্টরিতে আসলো, এগুলো খুব চিন্তার বিষয়, খুবই ভাবনার বিষয়। আমাদের প্রত্যেকটা রোগী সিক, কিন্তু ডিলিউশন সিক আলাদা করে একটা সিক রুব্রিক আছে, যে সে মনে করে যে সে অসুস্থ, এবং এটার অধীনে সাব রুব্রিক আছে, ফর দ্যাট রিজন হি উইল নট গো ফর হিজ ওয়ার্ক, এই জাতীয় একটা কথা, যে এই কারণে সে কাজে যায় না। তো কেলকিরা কার্পে আমরা বাহ্যিকভাবে মনে করতেছি সে মোটা, সে নাদুস নুদুস, সে লেথার্জি, তার লেজিনেস বেশি, বা সে ক্লান্ত, তার ক্যান্সার হয়ে গেছে, তার লিভার সিরিজ হয়ে গেছে, লিভারটা বড় হয়ে গেছে, গল ব্লাডার স্টোন হয়ে গেছে। এগুলো মূলত আপনি যদি তার ইনার স্পিচের সাথে কম্পেয়ার করেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট সিমটম হলেও এগুলো ইনার স্পিচের সাথে কম্পেয়ার করলে এগুলো হচ্ছে খুব স্থূল লক্ষণ। এখানে সূক্ষ্ম যে লক্ষণটা, খুব সুপ্ত যে লক্ষণটা, একদম হিডেন যে সিমটমটা, হিডেন যে বিলিফটা, একদম চোখের অন্তরালে যে জায়গাটা থাকে, সেই জায়গাটা হচ্ছে রুব্রিকের জায়গাটা। সে নিজেকে মনে করতেছে যে আমি খুব বেশি অসুস্থ, এই মনে করাটা। আপনি যখন জাস্ট এই মনে করাটা, এই বিশ্বাস করাটাকে, এই বিলিফের জায়গাটাকে আপনি কোনো একটা চাবি দিয়ে, সেটা আমাদের চাবি হচ্ছে আমাদের একটা মেডিসিন ক্যালকিরিয়া কার্ভ, বা অন্য কোনো চাবি দিয়ে তার বিশ্বাসের জায়গা থেকে তাকে যখন আপনি যেমন ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি, এই রুব্রিকে আমরা পড়েছিলাম, ওই ম্যাগনেটাইজিং এর মাধ্যমেও যদি তাকে শক্তি সঞ্চার করতে পারেন যে তোমার এই রোগটা আসলে এতটা সিরিয়াস না,
তোমার এই ডিজিজটাকে তুমি যতটা বড় মনে করতেছো, যতটা ভয়ঙ্কর মনে করতেছো, যতটা ডেঞ্জারাস মনে করতেছো, যতটা ইনকিউরেবল মনে করতেছো, আসলে কিন্তু ব্যাপারটা তা না। আপনি যদি তাকে মেন্টালি, তার মেন্টালি হ্যালো, আপনি একটু স্টেটকে 1 ঘন্টা পরে কল তার চেঞ্জ করে ফেলতে পারেন, সেটা মেডিসিনের মাধ্যমে হোক বা মেন্টাল কাউন্সিলিং এর মাধ্যমে হোক। তার এই ইনার হিডেন যে বিলিফের জায়গাটা, এই জায়গাটা যখন আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, অটোমেটিকলি তার ফিজিক্যাল লেভেলের স্ট্রেংথ ডেভেলপ করবে, অটোমেটিকলি তার প্যাথোলজি আপনার রিমুভিং হওয়ার একটা মেকানিজম শুরু হবে। আমি বায়োলজি খুব ভালো জানি না, তারপরও ভাষাভাবে স্টাডি করে বা যারা বায়োলজি এবং নিউরো সায়েন্স সমন্বিত করে স্টাডি করেন, তাদের জায়গা থেকে যে বিষয়টা এরা বারবার বলতেছে যে একটা মানুষ যখন নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ বিলিভ করে, নেগেটিভ একটা থিঙ্কিং করে, অটোমেটিকলি তার বায়োলজিক্যাল নেগেটিভ ইফেক্ট করা শুরু করে, তার হরমোনাল নেগেটিভ হরমোন সিক্রেশন শুরু করে। এখন তখন তার প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো ব্যাপকভাবে ডেভেলপ করা শুরু করে, ব্যাপকভাবে বৃদ্ধি হওয়া শুরু করে। ঠিক সেম কথা হচ্ছে এটা, যখন তার এই নেগেটিভ বিশ্বাসের জায়গাটা, নেগেটিভ মানে হিডেন বিলিফের জায়গাটা, হিডেন যে তার মানে কনসেপশন, যে উপলব্ধি যে আমি অনেক অসুস্থ, এই জায়গাটাকে যখন আপনি কোনোভাবে চেঞ্জ করে দিতে পারবেন, সে যখন মনে করবে বা এই স্টেটটা যখন তার থাকবে না, এই মেন্টাল স্টেটটা, না আমি এতটা অসুস্থ না, এই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে, বা আমার এত সিরিয়াস রোগ না, এটা ক্যান্সার ব্যাপার না, কত শত মানুষের ক্যান্সার হচ্ছে, আমার একটা লিভার সিরোসিস হয়েছে, লিভার বড় হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এমন তো হাজার রোগী আছে। জাস্ট এই বিলিফটা যখন তার ভিতরে সেট আপ করে দেওয়া যাবে, সেটা মেডিসিনের মাধ্যমে হোক বা আপনার কাউন্সিলিং এর মাধ্যমে হোক, এই বিশ্বাসের জায়গাটা এতটা শক্ত, তখন তার অটোমেটিকলি হচ্ছে তার বায়োলজিক্যাল চেঞ্জটা শুরু হয়ে যায়। অটোমেটিকলি তার বায়োলজিক্যাল নেগেটিভ হরমোন গুলো পজিটিভ হরমোনে আপনার কনভার্টেড হয়ে সেখানে তার হিলিং মেকানিজম শুরু হয়ে যায়, ইমিউন সিস্টেম তখন ডেভেলপ শুরু করে দেয়। এই কথাগুলো মূলত বায়োলজিক্যাল যারা স্পেশালিস্ট, যারা নিউরো সায়েন্টিস্ট, তারা এই কথাগুলো বলতেছে যে আপনি মেডিসিনের মাধ্যমে হোক, আমরা যেহেতু মেডিসিন দিয়ে এই বিশ্বাসের জায়গাটাকে চেঞ্জ করতে পারি, এই থিঙ্কিং লেভেলটাকে চেঞ্জ করতে পারি, সেজন্য মেডিসিন। ওনাদের জায়গা থেকে, ওনাদের কাছ থেকে ওনারা এখনো পর্যন্ত সেই মেডিসিনটা খুঁজে পায় না যে বিশ্বাসের জায়গাতেও মেডিসিন টাচ করতে পারে। তো ওনারা যে বিষয়টা বলতেছে, ইভেন ক্যান্সার রোগীর উপরও গবেষণা করে ওনারা বলতেছে যে কোন ক্যান্সার রোগী যদি বিলিভ করতে পারে যে আমার আসলে কোনো জটিল রোগ নাই, সে যদি শক্তভাবে তার এই বিলিফটাকে, এই কনসেপশনটাকে, এই ইনার ভয়েসটাকে কন্ট্রোল করতে পারে, তার ভিতরের কথাগুলোকে কন্ট্রোল করতে পারে যে না আমার আসলে, আমি যা মনে করেছিলাম এতদিন যে আমার কঠিন রোগ হয়ে গেছে, খারাপ রোগ হয়ে গেছে, এই মনে করাটাকে যখন সে চেঞ্জ করে ফেলতে পারবে, তখন পরীক্ষায়, এক্সপেরিমেন্টে, অবজারভেশনে অসংখ্যবার প্রমাণিত হচ্ছে তার প্যাথোলজি ডেভেলপ করছে, তার প্যাথোলজি ডেভেলপ করা বলতে তার মানে প্যাথোলজি হিলিং এর দিকে চলে যাচ্ছে উইদাউট মেডিসিন। সুতরাং আমি, আপনি যখন আমাদের এত আচ্ছা ভাই, বিশাল একটু একটা ইন্টারাপ্ট করি। এই জি জায়গাটায় ভাই, আপনি যে বিষয়টা বললেন, এটা একটা রিসার্চের একটা বিষয়। তো দেখবেন অনেক পেশেন্ট আছে যারা কিন্তু তারা জানেই না যে তার ক্যান্সার, তাকে জানানো হয় না। হ্যাঁ, বাট সে জি ক্যান্সারে সাফার করছে। হ্যাঁ, সে কিন্তু জানেই না। জি তো হ্যাঁ স্বভাবত আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখবেন? কারণ সে তো জানেই না যে তার ক্যান্সার। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে, একটা হচ্ছে যে জানে না, এটা হচ্ছে আরেকটা ব্যাপার, একটা হচ্ছে যে এখানে কনসাসনেস আর একটা হচ্ছে আনকনসাসনেস। এখানে কিন্তু মূলত যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে কনসাস লেভেল থেকে এটাকে কন্ট্রোল করা। এখন ধরেন আমি আহ, আহ, ধরেন মনে করেন 1 কিলোমিটার দূরের একটা জায়গায় যাব, আমি কনসাস যে এখানে কি কি ডেঞ্জারাস বিষয় আছে, এখানে কোন কোন সমস্যা হতে পারে, আমি এই বিষয়ে সতর্ক থাকব, কেয়ারফুল থাকব, এবং সাহসের সহিত সেই জায়গাটাকে আমি অতিক্রম করব। এটা একটা ব্যাপার। আর যদি আমি না জানি, হয়তোবা আমার ভয়টা কাজ করবে না, কিন্তু আমি কিন্তু ডেঞ্জারাস বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবো না তখন। আমার বডিতে বা আমার সামনের যে ফেস গুলো হতে পারে, রাস্তায় কুকুর থাকতে পারে, রাস্তায় একটা ড্রেন থাকতে পারে, আমি যখন গাড়ি চালিয়ে যাব, গাড়ি ড্রাইভ করব, কোথায় কি সমস্যাগুলো আছে সেগুলো জানার পরে কন্ট্রোল করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আনকনসিয়াস লেভেল থেকেও ডিজিজ ডেভেলপ করতে পারে। এটা আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন আমি বুঝতে পেরেছি। আনকনসিয়াসলি, যেমন ওপিএমের রোগীদের আনকনসিয়াস কন্ডিশন থাকে, তারা মনে করে যে আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, খুব মানে এর ভিতরেই তাদের মানে অর্গান ড্যামেজড হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমার সেলফ কন্ট্রোলিং বা সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ কনসিয়াসনেস,
সেলফ বিলিফের জায়গাটাকে শক্ত করা। এই জায়গাটাকে শক্ত করতে পারলে, যেমন আমি আপনাদের সাথে কথা বলতে পারবো কি পারবো না, আমি আসলে কথা বলার কতটুকু যোগ্যতা রাখি, এই ভয়টা আমার কাজ করতেছে। যে আলতাফ ভাইয়ের মতো ব্যক্তি, আরিফ ভাইয়ের মতো ব্যক্তি, আর তো আশরাফুল হক স্যারের তো কোনো কথাই নাই, ওনাদের সামনে বসে আমি কথা বলবো, আমি আফজাল কথা বলবো, এটা কি করে সম্ভব? ধরেন আমার এই অবস্থায় কিন্তু হার্ট পালপিটেশন বেড়ে যাচ্ছে, আমার হাত পা শীতল হয়ে যাচ্ছে। এটা হবে, এটা হওয়াটাই নর্মাল, এটা না হওয়াটা নর্মাল না। আপনার বর্তমান সময়ের আমি মাঝে মাঝে এই টাইপের লেকচার গুলো শুনি, সম্ভবত আপনার টেসলা মোটর একটা যে কোম্পানি, বিশ্ববিখ্যাত কোম্পানি, সিইও, ওই কোম্পানির সিইও আপনার এলন মাস্ক, উনি খুব মানে এই টাইপের ব্যাপারগুলো, মানে মাইন্ড কন্ট্রোলিং এর ব্যাপারগুলো ফলো করে, এবং উনি হচ্ছে যে একদম মানে বর্তমান সময়ের অন্যতম, বিশ্বের অন্যতম একজন মানে মোটিভেটেড স্পিকার, এবং অন্যতম একজন ধনী মানুষ, অন্যতম সাহসী মানুষ। মানে এত রিস্ক নিয়ে এত কাজ করে, সময়ের চেয়ে উনি 100 বছর অ্যাডভান্স চিন্তা করে, সময়ের চেয়ে অনেক অ্যাডভান্স চিন্তা করে। তো তাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, যে আপনি এত রিস্ক নিয়ে কাজ করেন, তো আপনার কি ভয় কাজ করে না? যে যেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এই ব্যাপারটাতে নেগেটিভ মন্তব্য করে যে এটা সম্ভব না, এটা হবে না, এটাতে আপনি ফেলিওর হবেন, বা ফেলিওর অনেকবার হয়েছে না, তখন বলছে যে বই কাজ করে না কথাটা যদি বলি, এটা আমার একটা ডিজিজ। আমি যে রিস্কটা নিতে চাচ্ছি, যে ঝুঁকিটা নিতে চাচ্ছি, সেখানে বইটা কাজ করবে, এটাই হচ্ছে নর্মাল বিষয়। আমারও আপনাদের মতো বই কাজ করে, আমারও আপনাদের মতো টেনশন কাজ করে, আমারও আপনাদের মতো কনফিউশন কাজ করে আমি পারবো কিনা। কিন্তু এভারেজ পার্সনের মতো আমি সেই বইটাকে ধরে রাখি না, এভারেজ পার্সনের মতো আমি আমার অ্যাংজাইটিটাকে পাত্তা দেই না, আমি বরং সেই বইটাকে, সেই অ্যাংজাইটিটাকে ওভারকাম করে, এক্সিট করে সামনের দিকে এগিয়ে যাই, যার কারণে আমি এখন পর্যন্ত এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি। তো বই না থাকাটা সিকনেস একটা বিষয়। তো কারো ক্যান্সার হয়েছে, সেখানে তার বইটা আসতে পারে, কারো একটা জটিল রোগ হয়েছে, সেখানে তার সতর্কতা, কেয়ারফুলনেস, অ্যালার্টনেস আসতে পারে, কিন্তু যখন সেটা তাকে কাবু করে ফেলে, আমি আনকনসিয়াস থাকাটা এটাও সিকনেস, কিন্তু সেটা যখন ভয়ের আকারে চলে যাবে, যে এত জটিল ব্যাধি হয়ে গেছে, এত কঠিন ব্যাধি হয়ে গেছে, ইনকিউরেবল একটা ডিজিজ হয়ে গেছে, এখন আমার এই জায়গা থেকে আমি সতর্ক হব এতটুকু না, বরং আমি মেন্টাল কনসাসনেস থেকে, অ্যাওয়ারনেস থেকে মেন্টাল ব্যালেন্সটা তৈরি করব, যে আমার এটাকে ওভারকাম আমি করব। তখন দেখা যাবে যে আমার হরমোনাল চেঞ্জ আসবে, আমার বিশ্বাসের জায়গার কারণে আমার নার্ভাস সিস্টেমের ভাইব্রেশন চেঞ্জ হবে। আমি যেহেতু ভাইব্রেশন সিস্টেম নিয়ে কাজ করে এই শব্দটা আমি ইউজ করলাম, মানে প্রত্যেকটা মানুষের প্রতিটা মুভমেন্টে এগুলো, মানে প্রতিটা কথাই হচ্ছে ভার্চুয়াল টাইপের কথা, অথবা প্রতিটা কথাই হচ্ছে যে অনেকটা ইনভিজিবল কথা। আমি যখন ভয় পাচ্ছি, আমার বডির ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, আমি যখন সাহস করতেছি, তখন আমার বডির ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, আমি যখন আনন্দিত কন্ডিশনে আছি, আমার বডির ভাইব্রেশন অন্য কালারে চলে যাচ্ছে, আমি যখন সেট কন্ডিশনে আছি, তখন আমার ভাইব্রেশন অন্য কালারে চলে যাচ্ছে। সেটারও একটা কালার আছে, সেটারও একটা স্মেল আছে, সেটারও একটা আপনার কি বলে পাওয়ার আছে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমাদের এই ভাইব্রেশনটাকে পজিটিভলি কনভার্ট করতে হবে। তো রোগী যখন মনে করে যে আমি সিক, আমি অসুস্থ, আমি খুব বেশি মানে খারাপ রোগে আক্রান্ত হয়ে গেছি, তখন এই কারণে সে কাজে যাচ্ছে না, এই কারণে সে পড়তে বসছে না, এই কারণে সে রান্না করতে পারছে না, এই কারণে, এই বিশ্বাসের কারণে সে এখন আর তার মানে কাজের স্পিড খুঁজে পাচ্ছে না। এটা হচ্ছে ক্যালকিরিয়া কার্ভের অন্যতম একটা পিন পয়েন্ট। এখন আপনার এই বিশ্বাসের জায়গাটাকে ভাঙতে হবে। বাস এখানে ক্যালকিরিয়া কার্ভ দেওয়ার পরে তার এই সিক ফিলিংটা, ইনার মানে ভয়েসটা তাকে চেঞ্জ করে দিবে, যে না আমি আর এখন এতটা অসুস্থ না। এই বিশ্বাসের জায়গাটাতে যখন কাজ করবে, তখন অটোমেটিকলি তার নার্ভাস সিস্টেম ডেভেলপ করবে, তার হরমোনাল লেভেল ডেভেলপ করবে, তার ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো ডেভেলপ করবে, তার প্যাথোলজি হিলিং এর দিকে যাবে, তার ইমিউন মেকানিজম এখানে হাই প্রসিডে কাজ করা শুরু করবে। এটাই হচ্ছে বিষয়। তো এভাবে ইনার ভয়েসের ভিতরে আমি কিন্তু অনেক সময় নিয়ে নিচ্ছি, আসলে এত সময় হয়ে যাচ্ছে, আর আমি যে পয়েন্ট গুলো নিয়ে এসেছিলাম অনেক সময় লাগবে বোধহয় কথাগুলো বলতে। যেমন মনে করেন আপনার একটা জায়গা আছে যে যেমন এদের রোগের ব্যাপারে যে কনসেপশনটা, এই কথাগুলো বলে ফেলছি, এদের একটা ফোড়া হইলেও এরা মনে করে যে ভয়ঙ্কর একটা রোগ হয়েছে। এই যে আমাদের সম্মানিত আলতাফ ভাই বলেছিলেন যে ডিলিউশন হরিবল থিংস ইজ, বা এই যে একটা রোগ, সে কিন্তু হরিবল কোনো একটা কিছুকে হরিবল দেখে, তার অর্থ শুধুমাত্র ওই ভূত দেখা, জিন দেখা বা সাপ দেখলে ভয়ঙ্কর মনে করে, সে ডিলিউশনে তার সাপ কাজ করে, ডিলিউশনে তার কুকুর কাজ করে, ডিলিউশনে ভয়ঙ্কর অ্যানিমেল কাজ করে। দেখবেন যে ডিলিউশন অ্যানিমেল,
বিভিন্ন প্রাণী কাজ করতেছে, বিভিন্ন তার চোখের সামনে ভয়ঙ্কর সব বিদঘুটে প্রাণী, একদম বিদঘুটে, যেমন একটা রুব্রিক আছে খুব সম্ভবত ডিলিউশন লিউডিক্রাস, এগুলো সার্বিকভাবে একটা স্টেট তৈরি করে। আমরা একটা একটা করে রুব্রিক মুখস্থ করে একটা একটা করে রুগীর কাছ থেকে রুব্রিক বের করা এটা সম্ভব হয় না। আমরা জাস্ট যে বিষয়টা অবশ্যই খেয়াল করবো সেটা হচ্ছে যে টোটাল তার পিকচারটা, তার মেন্টাল স্টেটটা, তার টোটাল ভাইব্রেশনটা আমাকে কি আউটব্রাস্ট করতেছে, তার টোটাল ইনার ভয়েসটা আমাকে কি মানে এক্সপ্রেশন করতেছে, সেই এক্সপ্রেশনটাকে আমরা মূল্যায়ন করব, এক্সপ্লেন করব, এবং তখন দেখা যাবে যে একটা বিচ্ছিন্ন রুব্রিক আমাকে মানে মিসগাইড করতে পারবে না। একটা বিচ্ছিন্ন রুব্রিকের একটা বিচ্ছিন্ন এক্সপ্লেনেশনের কারণে আমি মিসগাইডেড হব না যদি টোটাল স্টেটটা ধরে আমি কাজ করি। তো তার টোটাল স্টেটের জায়গা থেকে এই জায়গাটা কাজ করে। তার একটা সিম্পল ফুরা হওয়ার পরে সে মনে করে যে এত ভয়ঙ্কর ফুরা হয়ে গেল, সে আপনাকে বলবে যে ডাক্তার সাহেব এত ভয়ঙ্কর একটা ফুরা, এটা কি ভালো হবে? সে যে তার ক্যান্সার হইলে যে সে ইনকিউরেবল মনে করে, ব্যাপারটা কিন্তু এমন না। সে ফুরার ক্ষেত্রে এটা বলতেছে যে ডাক্তার সাহেব এটা কি ভালো হবে, এত ভয়ঙ্কর একটা ডিজিজ। এত ভয়ঙ্কর শব্দটা সে ইউজ করতেছে কেন? কারণ তার দৃষ্টিতে, তার বিলিফে, তার কনসেপশনে এই ফোরাটাও ভয়ঙ্কর ভাবে তাকে দেখা দিচ্ছে। সে তার মানে চোখে ভেসে উঠতেছে এটা, যেটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। তার চোখে একদম অটোমেটিকলি এটা কাজ করতেছে, তার বিশ্বাসে কাজ করতেছে এটা, যার কারণে এই বিলিফের জায়গা থেকে সে এক্সপ্রেশন গুলো করে। ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যায় সে অন্ধকারে যেতে চায় না, সে স্কুলে যেতে চায় না। কেন স্কুলে যেতে চায় না? আমরা পিটাই, শাসন করি, স্কুলে যাও। এখন ক্যালকিরিয়া কার্বের স্টেটের ক্ষেত্রে আমরা মনে করি না যে সে স্কুলে যেতে চায় না, যে রাস্তায় গেলে সে তাকে কোনো কুকুর ধরবে সেই ভয়টা পাচ্ছে, রাস্তায় গেলে সে ভয়ঙ্কর কোনো কিছুর সম্মুখীন হবে সেই ভয়টা পাচ্ছে, রাস্তায় গেলে কোনো কিছু সে মানে ভয়ঙ্কর কিছু ফেস করতে হবে, সে এই ভয়ে আতঙ্কে সে কাবু হয়ে যাচ্ছে। আমার কাজটা হচ্ছে যে এই শিশুটার বিলিফের জায়গাটাকে চেঞ্জ করে দেওয়া, সেটা মেডিসিন অথবা উইদাউট মেডিসিন। যদি তার বিলিফের জায়গাটাকে টাচ করা যায় যে না তোমার রাস্তায় কোনো সমস্যা নাই, তোমার রাস্তায় তুমি যে ভাবনাগুলো ভাবতেছো যে ক্ষতি করবে, কেউ তোমাকে আক্রমণ করবে, কোনো প্রাণী ক্ষতি করবে, কোনো সাপ ধরবে, কোনো পোকামাকড় ধরবে, যেমন ডিলিউশন ইনসেক্ট, সে অনেক মানে দেখা যায় কি তার চোখে ইনসেক্ট ভেসে ওঠে, সে বিছানায় রাত্রে শুইতে চাচ্ছে না, ঘুম আসতেছে না। আমরা মনে করতেছি যে আরে বাবা তার ঘুম আসতেছে না, ঘুমের একটা ট্যাবলেট খাওয়াই দিলাম, কিন্তু তার চাবিটা তো এখানে না, তার চাবিটা হচ্ছে ইনার বিলিফের জায়গায়। সে বিছানায় ইনসেক্ট দেখতেছে, সে বালিশে ইনসেক্ট দেখতেছে, সে ভাবতেছে ঘুমাইলে তো কোনো একটা পোকা এসে আমার কানের ভিতরে ঢুকবে, ঘুমাইলে তো কোনো একটা বিষাক্ত বিচ্ছু এসে আমার কাঁথার ভিতরে ঢুকবে। এই যে বিলিফ গুলো তাকে তার ঘুমকে নষ্ট করে দিচ্ছে, তার আরামের বিশেষে কষ্টকর একটা জায়গা মনে করতেছে। তো যাই হোক, আমি আর সময় নিতে চাচ্ছি না, খুব অল্প সময়ে আমি মানে জাস্ট যেই কথাটা বলতে চাচ্ছি, আমরা ফিজিক্যাল স্টেট, মেন্টাল স্টেট, জেনারেল স্টেট প্রতিটা ক্ষেত্রেই মূল্যায়ন করব, কিন্তু সর্বাবস্থায় আমরা হোমিওপ্যাথিক ফিলোসফিও যদি ফলো করি এবং আপনি বর্তমান সময়ের সর্বোচ্চ সায়েন্স, নিউরো সায়েন্স, বায়োলজিক্যাল অ্যানালাইসিস, এই জাতীয় বিষয়গুলো যদি আমরা ফলো করি, আমরা বুঝতে পারবো যে একটা মানে অল্টার্ড মেন্টাল স্টেটের গুরুত্ব কত বেশি, এবং অল্টার্ড মেন্টাল স্টেটের সাথে তার হরমোনাল চেঞ্জ কিভাবে ঘটে, তার ফিজিওলজিক্যাল চেঞ্জ কিভাবে ঘটে। সুতরাং আমরা যদি মেন্টাল স্টেটটাকে নেগেটিভ থেকে পজিটিভ করতে পারি, পেসিমিস্টিক থেকে অপটিমিস্টিক করতে পারি, যেই মূল যে চাবিটা, সেই মূল চাবির জায়গাটাকে যদি মূল যে তালাটা, ওই তালাটা যদি আমরা আনব্লক করতে পারি, চাবি দিতে পারি মূল জায়গাটাতে, তখন আমাদের চাবিটা অটোমেটিকলি তার ফিজিক্যাল লেভেলে, তার ফিজিওলজিক্যাল লেভেলে, তার নার্ভাস সিস্টেমে, তার হরমোনাল সিস্টেমে, তার ইমিউন সিস্টেমে একটা মানে চেঞ্জ ঘটাবে এবং আরোগ্যের মেকানিজম তৈরি করবে। তো ধন্যবাদ, আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আপনি এই বিষয়টাই বলতে চাচ্ছেন যে ইমিউনিটি আমাদের যেটা ভাইটাল ফোর্স যেটা বলেছে অর্গাননে, আমাদের যে ভাইটাল প্রিন্সিপালের কথা বলেছে, সেই ডিআরএনএস ভাইটাল প্রিন্সিপালটাকে এনি ওয়ে যদি অ্যারেঞ্জ করা যায়, সেটা হোক মেডিসিনের মাধ্যমে বা অন্য কোনো ফ্লুয়েন্সের মাধ্যমে, যেমন অ্যানিমাল ট্রান্সপ্লান্টেশনের কথা বলেছে, যে কোনো ভাবে যদি আমরা সেই তরঙ্গটাকে, সেই ভাইটালিটিটাকে যে ঠিক করতে পারি, তাহলে আমরা আরোগ্যের দিকে যাব, অটোমেটিক ভাবে বডি আমাদেরকে কিউর করে নেবে। বর্তমানে বলা হচ্ছে ইমিউনিটি বলা হচ্ছে, অনেক গবেষণা চলছে, তাই না? প্যাথোলজির উপর সুপারফিশিয়াল আমার কোনো মেডিসিন নির্বাচন করার দরকার হবে না, মানে প্যাথোলজিকে রিমুভ করবে হচ্ছে আমার হিলিং মেকানিজম, ইমিউন সিস্টেম বা ভাইটাল। যেমন দেখেন বর্তমানে আপনার করোনা ভাইরাস আসার পর থেকে কিন্তু একটা কথা সবচেয়ে বেশি মানুষের কাছে যাচ্ছে, ইমিউনিটি ডেভেলপ করা, বুস্ট আপ ইমিউনিটি, যেটা কিন্তু ইতোপূর্বে কিন্তু আমরা এতটা শুনি নাই। কখন কেন বলছে? কারণ যখন মানে দেখছে যে মেডিসিন নাই,
মডার্ন সায়েন্সে যখন দিচ্ছে মেডিসিনে, তখন বুস্ট আপ ইউর ইমিউনিটি, ইমিউনিটির বিষয়টা আসতেছে। যদি ইমিউনিটি ঠিক থাকে তাহলে তুমি ভালো হবা, তুমি ভালো হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। তো আসলে কিন্তু এটা হ্যানিম্যান কিন্তু অনেক আগেই বলেছেন, আজ থেকে 200 বছর আগেই বলেছেন হ্যাঁ, যে আমাদের যে ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্সটা ঠিক করতে হবে। যে ইনার ভয়েসের কথা আপনি বললেন, সেটাকে ফিল করে তার ইমিউনিটিটাকে, তার ভাইব্রেশনটাকে কারেকশন করা, আসলে কথা কিন্তু একই, ঘুরে ফিরে একই কথায় জি আসতেছে। তো আমরা মনে হয় জি জি হ্যাঁ, আলোচনার জি শেষ দিকে এসছি। আর কারো কোনো প্রশ্ন বা আলোচনা এরকম কিছু আছে কিনা? আনোয়ার ভাই, আপনি দেখেছেন কমেন্ট গুলো? জি, আমি প্রায় সবগুলো কমেন্টসই হচ্ছে যে অনিয়ার করার চেষ্টা করেছি। দিনাজপুরে প্রচন্ড ঝড় হচ্ছে, মোটামুটি কাল বৈশাখী ঝড় দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই কারণে বোধহয় আজকে আমাদের মোবাইল নেটওয়ার্কটাও খুব ডিস্টার্ব করছে। আমাদের আব্দুল ওয়াহিদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিলেন, আমরা তার জন্য অধীর আগ্রহী ছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে কানেক্ট করতে পারিনি। আমাদের লাইভের ব্যাপারে অনেকগুলো কমেন্টস এসেছে, প্রায় 50-এর অধিক কমেন্টস। আর তারপরে হচ্ছে অনেকগুলা শেয়ার হয়েছে আমাদের লাইভ। আপনারা আরো বেশি বেশি করে যদি আমাদের লাইভকে শেয়ার করেন, আরো অনেক ডাক্তাররা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন, অনেক হোমিওপ্যাথি ছাত্র বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আমাদের বিষয়গুলা আরো অনেকের কাছে পৌঁছাবে। তো আশা করি আপনারা আমাদের লাইভকে প্রাণবন্ত করার জন্য কোনো ভুল ত্রুটি থাকলে আরো পরামর্শ দেবেন, লাইভেই পরামর্শ দেবেন, আমরা আপনাদের পরামর্শগুলো লাইভেই দেখতে পাই। আর আমাদের ওয়াহিদ ভাই আজকে আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত হতে না পারলেও উনি ফেসবুকে আলোচনা শুনে সেখানে রুব্রিক গুলো দেওয়ার চেষ্টা করেছেন, আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আফজাল ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। আশরাফুল হক স্যার হচ্ছে ওনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। পরে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেবেন, এবং আমি থাকতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। তো উনি যতক্ষণ আলোচনা করেছেন খুব সুন্দর গল্পর ছলে, আড্ডার ছলে আসলে আলোচনা করেছেন। আমাদের আলতাফ ভাইও হচ্ছে যে খুব চমৎকার আলোচনা করেছেন। ওনার গত আড্ডায় যে আলোচনাটা অসমাপ্ত ছিল সেটাকে শেষ করার চেষ্টা করেছেন। তা আমরা প্রায় 1 ঘন্টা 46 মিনিট, 46 মিনিট হচ্ছে যে লাইভ করে ফেলেছি। আজকে লম্বা সময় ধরে করলে যেটা হয়, আসলে ধৈর্য ছুটি ঘটে যায় অনেকের, কিন্তু আমরা এত মজার আড্ডা আসলে শেষ করতে পারি না। আবার একাডেমিক জায়গায় আলোচনা করলে আলোচনাগুলো একটু দীর্ঘই হয়, এটাই খুব স্বাভাবিক, এবং আপনারাও একটু ধৈর্য ধরে শুনলে এখান থেকে উপকৃত হবেন আশা করি। আফজাল ভাই অনেক চমৎকার আলোচনা করেছেন, আমাদের কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। সেখানে আরিফ ভাই একটু প্রশ্ন উত্থাপন করেছেন, সেই ব্যাখ্যাটাও আফজাল ভাই দিয়েছেন, যে আমরা আসলে কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবো সেটা নিয়েও কিঞ্চিত আলোচনা হয়েছে। এবং বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টা এত সামনে এসেছে, এবং এটার যে আলোচনাটা, এটা আপনারা একটু করার চেষ্টা করবেন। আমাদের আফজাল ভাই টেসলা গ্রুপের সিইওর একটা উদাহরণ দিয়েছেন, যেটা আসলে অনেকে চিন্তাই করতে পারে না। স্বাভাবিক সাধারণের চিন্তার বাইরের যে চিন্তাগুলো তারা সেগুলোকে নিয়ে এসে কাজ করে, এবং সেটা হয়তো আজকে থেকে 100 বছর পরে বাস্তবায়ন হবে, বা 100 বছর পরে মানুষের কাছে স্বাভাবিক হবে, সেই চিন্তাগুলোকে নিয়ে তারা কাজ করে। তো এই বিষয়গুলো একটু স্টাডি করা দরকার। আমরা বুঝলে অনেক কিছুই আমাদের জন্য রিসিভ করাটা সহজ হয়ে যাবে। যেটা আমি বুঝি না সেটা অসম্ভব এরকম মনে করার আসলে কোনো কারণ নেই। আমরা আমি যেটা বুঝি না সেটাকে বোঝার চেষ্টা করলেই আসলে বোঝাটা সহজ হয়ে যাবে আশা করি। তো আজকে যদি আর কোনো আলোচনা আপনাদের না থাকে, কারো, আলতাফ ভাই যদি ক্লোজ করতে চান। আর শেষে বলেছিলাম যে আলতাফ ভাইয়ের গান শুনবো আমরা আজকে, গানে গানেই শেষ করার একটা প্ল্যান আমার আছে। তো হচ্ছে আলতাফ ভাই যদি তার ক্লোজিং কথাটা দিয়ে গান দিয়ে শেষ করতে চান, আর আরিফ ভাই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান, তাহলে বলে আমরা শেষ করতে পারি। আরিফ ভাইয়ের কাছ থেকে তো একটু সময় নেওয়া দরকার ছিল। আরিফ ভাইয়ের যদি সময় থাকে তাহলে তো আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু কথা আরিফ ভাই আলাদা করে আসলে আলোচনা আজকে দরকার ছিল। প্রিপারেশনিতে ছিলেন, নেট থেকে না, আমাদের আজকে তো ডিসকানেক্ট হয়ে গেছিলেন। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো আসলে আমি আগে থেকেই প্রিপারেশন ছিলাম জি যে আজ থেকে কোনো আলোচনা করব না, শুধুমাত্র আমরা আলোচনা শুনবো, বিশেষ করে আলতাফ ভাইয়ের এবং আশরাফ স্যার ওনার এবং আপনার আফজাল ভাই, এই তিনজনের আলোচনা শুনবো। তো সেটা হয়েছে, আমি ডিসকানেক্ট করলেও আলোচনা হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাইকে, উনি চমৎকার ভাবে এটা পরিচালনা করেছেন। যদিও অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব থাকে আমার উপরে, আর কারিগরি পরিচালনার উপর দায়িত্ব থাকেন আনোয়ার ভাইয়ের, কিন্তু তিনি খুব সুন্দরভাবে করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে যারা মেম্বার আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন আমাদের প্রোগ্রামগুলো। আপনারা পজিটিভ কমেন্ট যেমন করবেন, তেমনই ভাবে আমাদের পরামর্শ দিবেন যে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি আমাদের এই প্রোগ্রামগুলোকে। যদি আপনাদের আরো কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শগুলো দিবেন। তো আনোয়ার ভাইয়ের সাথে আমি একমত, আমরা আজকে গানে গানে শেষ করতে চাচ্ছি। আমরা এখন আলতাফ ভাইয়ের কাছে মাইকটা দিতে যাচ্ছি।
আমরা গান শুনবো, শুনতে শুনতে আমরা বিদায় নিব। আলতাফ ভাই। জি, আলতাফ ভাইয়ের মাইকটা আমি হ্যাঁ, না, হ্যাঁ, আনমিউট হয়েছে। তো আহ, ভয় হয় সবসময়, মানে আমার মধ্যে ওই ফেয়ার অপিনিয়ন অফ আদার্স, এই ব্যাপারটা ছোটবেলা থেকে গ্রো করে এসছে। হ্যাঁ, যে কেউ কিছু বাজে মন্তব্য করবে কিনা, তার জন্য আমি সর্বদাই সংযতভাবেই জীবনযাপন করে এসেছি, সেটা আরিফ ভাই জানেন। তবুও আজকে আমি একটা গান করছি, কেউ কিছু মনে করবেন না। আহ, আমি আজকে একটা আমার লেখা গান করছি, একটা আধুনিক গান। হুম 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 হা 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 হো 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 হো। প্রেম মানে ত্যাগ, তুমি জানো না, জানো না, নিভে যাক নিশি ভরে যাত না। ও মন, কেন বোঝো না এই সান্ত্বনা, কেন বোঝো না এই সান্ত্বনা। হুম 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 হা 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 লা 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 লা। লাইলি তো মজনুকে পাইনি, ফরহাদ সিরিকেও পাইনি, তেমনি তাদের মতো তোমাকে আমি পাইনি। বৃথা ঘুরেছি মরীচিকার পিছে, বৃথা ঘুরেছি মরীচিকার পিছে, তবু এ পরাজয় মানি না, মানি না। প্রেম মানে ত্যাগ, তুমি জানো না, জানো না, নিভে যাক নিশি ভরে যাত না। ও মন, কেন বোঝো না এই সান্ত্বনা। মন সে তো চেয়েছিল তোমাকে হৃদয়ের মনে কোঠায় রাখিতে, পাষাণী দেবীর মতো বেছে নিলে বেদনার বেদি পীঠ। মন সে তো চেয়েছিল তোমাকে হৃদয়ের মনে কোঠায় রাখিতে, পাষাণী দেবীর মতো বেছে নিলে বেদনার বেদি পীঠ। ভুল ভাঙিলে ভুলে যেও মোরে, ভুল ভাঙিলে ভুলে যেও মোরে, আখি ভরা জল নিয়ে এসো না গো, এসো না। প্রেম মানে ত্যাগ, তুমি জানো না, জানো না, নিভে যাক নিশি ভরে যাত না। ও মন, কেন বোঝো না এই সান্ত্বনা। হুম 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 হুম
হুম হুম হুম হুম হুম। লা 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 লা। হুম 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 হুম। হুম 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 হুম। হা 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 হা। লা 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 লা। লা 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 লা। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ, ধন্যবাদ আলতাফ ভাইকে চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য এবং ওনার নিজের লেখা একটি গান। আহ, এবং আমরা খুবই আনন্দ পেয়েছি আশা করি। তো আজকে প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 54 মিনিট আমরা লাইভে ছিলাম আপনাদের সাথে। প্রাণবন্ত আড্ডা দেওয়ার চেষ্টা করেছি, গানে গল্পে আড্ডাকে পরিপূর্ণ আড্ডায় রূপান্তর করার একটা চেষ্টা করেছি। আশা করি বোরিংনেস যাদের ছিল একটু কাটানো সম্ভব হয়েছে। আফজাল ভাইকে অনেক ধন্যবাদ। আহ, অনেক ব্যস্ততার মধ্যে আসলে আফজাল ভাইকে থাকতে হয়। তার মধ্যে হচ্ছে যে উনি আমাদেরকে প্রায় 2 ঘন্টা সময় দিয়েছেন। আলতাফ ভাইও খুব ব্যস্ত মানুষ এবং ওনার রোগীর চাপের কারণে হচ্ছে যে আমাদের লাইভে যুক্ত হতেই ওনার 5 মিনিট দেরি হয়ে গেছে, যার জন্য আমরা কিঞ্চিত দেরি করেছি। দায় দিচ্ছি না আলতাফ ভাইকে, এটা হচ্ছে যে আসলে ব্যস্ততা, আমাদের আসলে প্রত্যেকেই খুব ব্যস্ততার মধ্যে কাটাই। আরিফ ভাই এখন হয়তো সাময়িকভাবে একটু ফ্রি আছেন লকডাউনে থাকার কারণে। তারপরেও ওভার ফোন চিকিৎসা দিতে হচ্ছে, বিভিন্ন সময় ব্যস্ত থাকতে হয়, আমরা ফোন দিয়েও হচ্ছে যে অনেক সময় পাই না। তো সব মিলিয়ে কথা হচ্ছে আসলে আমরা প্রত্যেকেই মানে চরম ব্যস্ততার মধ্যে কাটাই। অনেক দায় দায়িত্ব আছে, এর মধ্যে আমরা হচ্ছে যে আপনাদের সাথে লাইভে যুক্ত হই, আপনারাও আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকেন। এই জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য। আপনাদের পরামর্শ, আপনাদের এই সঙ্গ দেয়া আমাদেরকে আরো সমৃদ্ধ করবে, সর্বোপরি হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।